মেয়েটা 2বার কবুল বলেছে। 3য়বার কবুল বলার সময় হুট করে ডাক্তার রহমান কোথা থেকে এসে বলল, এ বিয়ে হবে না। 2 মাসের অন্তঃসত্ত্বা কোনো মেয়ের সাথে আমার ভাগ্নের বিয়ে হতে পারে না। এই নষ্টা মেয়েকে বিয়ে করার চেয়ে পতিতা বিয়ে করানো ভালো। সবাই কথাটা শুনে স্তব্ধ হয়ে গেল। বিয়ের পিঁড়িতে এমন কথা শোনার জন্য মেয়েটা একদম প্রস্তুত ছিল না। চোখ দিয়ে অশ্রুর ফোয়ারা নামতে শুরু করলো। মেয়েটার নাম কথা। কথার বাবা বলল, কি বলছেন এসব? অন্তঃসত্ত্বা মানে? জি, আপনার মেয়ে অন্তঃসত্ত্বা। আর আপনার মেয়ের সন্তান কনসিভ হওয়ার রিপোর্ট আমি নিজে হাতে দিয়েছি। আগে যদি জানতাম এরকম একটা নষ্টা মেয়ের সাথে ভাগ্নে রফিকের বিয়ে হবে, তাহলে তো দূর আসতেও দিতাম না। রফিক চলতো, আর নয়। আমাকে আগে যদি জানাতি, তাহলে এই পাপের মাটিতেই আসতামই না। বিয়ের আগে সন্তানের মা হয়ে যায়, এই রকম মেয়েদের জায়গা পতিতালয় হওয়া দরকার, আমাদের ঘরে নাই। বিয়ে বাড়িতে সবাই থুতু দিচ্ছে। কথা বিয়ের পিঁড়িতে বসে কাঁদছে। কথার চোখ থেকে টুপটাপ করে পানি পড়ছে। কথার বাবা কিছু ভাবতে পেয়ে আমাকে রুমে ডেকে নিল। এই ফাঁকে আমার পরিচয়টা দিয়েই নেই। আমি জিশান আহমেদ রাজ। আমাকে যার বিয়ে, সে আমার বসের মেয়ে। আমি তাদের কোম্পানিতে ছোট্ট একটা জব করি। এদিকে কথার বাবা আমাকে তার ঘরে নিয়ে দরজা লাগিয়ে দিয়ে যা বলল তা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। বাবা রাজ, আমাকে তুমি বাঁচাও। আমার মেয়েটাকে তুমি বিয়ে করো এই মুহূর্তে। যদি বিয়ে না করো, তাহলে আমার সুইসাইড করা ছাড়া উপায় থাকবে না। সুইসাইড আর সোসাইটিতে আমি মুখ দেখাতে পারবো না। কথার বাবা, স্যার কি বলছেন? আমি সামান্য আপনার অফিসের কর্মচারী একজন, এটা সম্ভব না। বাবা, আমি তোমার পায়ে পড়ি, আমাকে তুমি বাঁচাও। আমি আর স্যারের কথা অগ্রাহ্য করতে পারলাম না। স্যারের চোখের পানি মুছে দিয়ে বললাম, আপনি সব ব্যবস্থা করুন। বাইরে এসে সবার সামনে বললাম, কথা আমার স্ত্রী, আমরা একে অপরকে ভালোবাসতাম। ভালোবেসে গোপনে বিয়ে করছি। তা আর কথার গর্ভের সন্তানটা আমার সন্তান। সবাই আমাকে ক্ষমা করে নেবেন। কথার কোনো দোষ নেই। কথার বাবা যদি রাজি না হন, সে ভয়ে আমি কিছু বলতে পারিনি। সবাই আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ ঠাস ঠাস করে আমার গালে কে যেন চর বসিয়ে দিল। সবাই নির্বাক হয়ে গেছে। আমি চর খেয়ে মাথা তুলে তাকাতে দেখি অধরা। বুকের ভেতরটা স্যাঁত করে উঠল। তোর লজ্জা করে না মেয়েদের জীবন নিয়ে খেলতে? কেন একটা মেয়েকে নষ্ট বলল সবাই জানিস? তোর জন্য। প্রেম করতে পারছিস, বিয়ে করতে পারছিস, সন্তান জন্ম দিতে পারছিস, তার পরিচয় দিতে এত ভয় কিসের? কাঁদতে কাঁদতে কথাগুলো বলে চলে গেল অধরা। কথাকে কখনো কষ্ট দিবি না। এদিকে আনুষ্ঠানিকভাবে বিয়েটা পড়িয়ে দিল সবার সামনে। সবার ফুলসজ্জা হয় নিজের বাড়িতে, আর আমার ফুলসজ্জা হবে শ্বশুর বাড়িতে। বাসর ঘরে কথা বসে আছে রাত প্রায় 12টা। মেয়েটাকে আজ খুব সুন্দর লাগছে। যে কেউ প্রথম দেখাতে প্রেমে পড়ে যাবে। আমি ঘরে ঢুকতে কথা বলতে লাগলো, খবরদার আমার কাছে আসবে না। যদি কাছে আসো তাহলে আমি ছুরি তোমার গলায় চালিয়ে দেব। ম্যাডাম, চিন্তা করবেন না, আপনাকে স্পর্শ তো দূরের কথা, তাকাবই না পর্যন্ত। এই যে ছোটো লোকের বাচ্চা, টাকার জন্য তো তোরা কত নিচে হতে পারিস আজ জানলাম। আর তোকে কিভাবে বিশ্বাস করি? কথাটা বলে কথা একটা চাদর আর বালিশ আমার দিকে ছুঁড়ে দিল। আমি বললাম, 6 মাসের মাঝে আমার চুক্তির 20 লাখ টাকা যেন পাই। আপনি আমাকে ছোটো লোক বলেন বা আরও বেশি কিছু বলেন। আমি বালিশটা আর চাদরটা নিয়ে ফ্লোরে শুয়ে পড়লাম। বুকের ভেতরটা কেমন জানি চিনচিন করছে। টুম করে ফোনে মেসেজ আসায় আওয়াজ হলো। মেসেজ সিন করতে দেখে অধরা মেসেজ পাঠিয়েছে। আপনাকে কি বলে সম্বোধন করবো জানি না, তবে শেষবারের মতো আবারও কলিজার টুকরো বলে সম্বোধন করলাম। আমার কলিজার টুকরো নিজের থেকে বেশি ভালোবাসতাম। যেদিন কলেজে নবীনবরণ অনুষ্ঠানে তোমাকে প্রথম দেখে, তখন বুঝে অবুঝ মনে হয় প্রথম ভালোবাসা জন্ম নেয়। কিন্তু তুমি আমার ভালোবাসার প্রতিদান এভাবে দিতে ভাবতেও পারিনি। কী অপরাধ করেছিলাম আমি, যার জন্য এতটা কষ্ট দিলে? জানো, খুব স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে, একটা ছোট্ট সংসার হবে। কিন্তু আমি গরিব বলে বড়লোক বাপের মেয়ে কথাকে গোপনে বিয়ে করলে। তুমি তো আমার মাথা ছুঁয়ে প্রমিস করেছিলে আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করলে না। তবে কেন মিথ্যে অভিনয় করলে? জানো, আমার না খুব কষ্ট হচ্ছে। কি করব ভাবতে পারছি না। ছোটোবেলায় মাকে ছাড়া বড় হয়েছি। কলেজে উঠে তোমার সাথে পরিচয় হয়েছে। ও, আজ তো তোমার বাসর রাত। সময় নষ্ট করো না। ভালো থেকে, ইতি অভাগী অধরা। মেসেজটা পড়তে পড়তে কখন যে চোখ দুটো ভিজে উঠেছে জানি না। বুকটা চিনচিন ব্যথা করছে। চোখ দুটো বন্ধ হয়ে আসছে। এদিকে কথার ঘুম আসছে না। কথা হঠাৎ পাশ ফিরে তাকাতেই দেখে আমি কথার পাশে। রাজ, তুমি? হ্যাঁ আমি। এখানে কী চাও?
বাসরাতে বউয়ের কাছে প্রত্যেকটা স্বামী যা চায়। আমি তো তোমাকে স্বামী হিসাবে মানি না, টাকার বিনিময়ে স্বামী সেজেছ, যে কিনা ফকিরের বাচ্চা। সে আবার আমার স্বামী, যার কিনা সারা বছরে রোজগার আমার 1 মাসের হাত খরচ হবে না। কথা ফকিরের বাচ্চা বলার সাথে সাথে তার বুক থেকে এক টান মেরে কাপড়টা সরিয়ে ফেলি। আমার চোখে শুধু কামনার দৃষ্টি আর প্রতিহিংসার। কথা শাড়ির আঁচলটা আবারও বুকে জড়িয়ে নিতে চাইল। ঠাস করে একটা থাপ্পড় গালে লাগিয়েই দিই। কথা কাঁপছে, কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই আমার। জোর করে হাত দুটো চেপে ধরে কথার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিলাম। শক্ত করে চেপে ধরলাম বুকের সাথে। কথা তার সর্বশক্তি দিয়ে ছাড়ানোর বৃথা চেষ্টা করছে। শেষে না পেরে উঠে করুণ সুরে বলে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার গর্ভে সন্তান রয়েছে। আমি অন্তঃসত্ত্বা, আমার গর্ভের সন্তানের দোহাই লাগে, প্লিজ ছেড়ে দিন, আপনার পায়ে পড়ি। করুণ সুরে কথাগুলো বলল কথা। হা হা, তাতে কি হয়েছে, আমি আমার অধিকার আদায় করেই নিব। কথাটা বলে কথাকে আরও শক্ত করে জড়িয়ে ধরেছে। শত বাধা দেওয়া সত্ত্বেও কথাকে ভোগ করতে ব্যস্ত হয়ে পড়লাম। কথা নিস্তেজ হয়ে শুধু ফ্যাল করে তাকিয়ে আছে। কিছু বলার শক্তি হারিয়ে ফেলছে। প্রচণ্ড পানি পিপাসা লেগেছে। কথা মরে যেতে ইচ্ছে করছে। সামান্য একটা চাকরের সব নিয়ে নিল। কথা তো তার সব কিছু তার বয়ফ্রেন্ড সজীবকে দিয়ে দিয়েছে। কথার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। কথা ভাবছে সজীবকে সে কী বলবে। সজীবের সন্তানের মা হতে চলেছে যে কথা, হঠাৎ কী যেন পড়ার শব্দে কথার ঘুম ভেঙে যায়। কথা ঘুম ভাঙতে সামনে চেয়ে দেখে রাজ দাঁড়িয়ে আছে। কথা ফল কাটা ছুরি নিলে সরাসরি রাজের গলায় নিয়ে ধরল, এই ছোটো লোকের বাচ্চা, তোর কীভাবে সাহস হয় আমার সাথে নোংরামি করার? তোর মতো ছোটো লোক আমার কাছে স্ত্রীর অধিকার খাটায়? আপনি ভুল করছেন, আমি কিছুই করিনি। আমি তো ফ্লোরে শুয়েছিলাম, কিন্তু আপনার কান্নার আওয়াজ শুনে ঘুম ভেঙে যায়। কি হয়েছে তা দেখার জন্য আপনার বেডের কাছে আসতেই দেখি আপনি ঘুমের মাঝে ছেড়ে দেন বলে কাঁদছেন। আমি আপনাকে ডাকতেই আপনি ফল কাটা ছুরি নিয়ে আমার গলায় ধরেছেন। কথা ছুরিটা সরিয়ে করুণ সুরে বলল, তাহলে কি এটা স্বপ্ন ছিল? এমন সময় দেখি কথার শাড়ি বুক থেকে সরে গেছে। আমি বললাম, আপনার শাড়ি বুক থেকে সরে গেছে? কথা নিজের দিকে তাকিয়ে শাড়ির আঁচল মাটিতে পড়ে গিয়েছে। কথা শাড়ির আঁচল বুকের সাথে জড়িয়ে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিয়ে বলতে লাগলো, এ ছোট লোক, তোর কীভাবে সাহস হয় আমার ওই দিকে তাকাতে? আমি তো ভেবেছিলাম তুই গরিব হলেও চরিত্র ভালো আছে, কিন্তু আমাকে একা পেয়ে ঘুমের মাঝে সব দেখে নিলি। যা আমার চোখের সামনে থেকে। এদিকে কথার মুখে এমন কথা শুনে কিছু না বলে ফ্লোরে শুয়ে পড়লাম। কেন জানি চোখ দিয়ে পানি পড়ছে। মনে মনে বলছি, গরিবদের কাঁদতে হয় না। হঠাৎ কথা সজীবের সাথে ফোনে বলছে, বাবু তুমি কোন দিন আসবে? বাবাকে তোমার কথা বলেছিলাম, তবুও জোর করে অন্যজনের সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করে। জানো, তোমার সন্তান আমার গর্ভে বড় হচ্ছে। তোমার সন্তান ঠিক তোমার মতোই হবে। অনেক মিস করছে তোমাকে, খুব কাছে পেতে ইচ্ছে করছে তোমায়। একটা পাপ্পি দাও না। উম্মা আম্মা ময়না পাখি, আর আমার সন্তান আর তার মায়ের মতোই হবে। সজীব, আচ্ছা বাদ দাও। তোমার কথা মতো 20 লাখ টাকা নিয়ে আমাদের অফিসের একজন কর্মচারীকে কন্ট্রাক্ট করেছি। প্লিজ বাবু, তুমি তাড়াতাড়ি এসে পড়ো। আমি আর এক ছাদের নিচে থাকতে পারছি না। ছোটো লোকদের সাথে থাকতে কেমন লাগে, বাবাটাও কেমন। প্লিজ ময়না পাখি, টেনশন করো না। ব্যবসার কাজ শেষ করতে করতে 3 মাস লাগবে। 3 মাস পরে এসে পড়বো। উমা আমার জান পাখি। আচ্ছা এখন রাখি। কথাগুলো শুনে মনে হচ্ছে যে লোকটার সাথে কথা বলল কথা সেই সজীব কথার বয়ফ্রেন্ড, আর তারই সন্তান কথার গর্ভে। জ্বরের দাগে দুগাল লাল হয়ে গেছে। খুব মনে পড়ছে অধরার কথা। মনে হচ্ছে এখন যদি অধরাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে পারতাম। তাই মানিব্যাগ থেকে অধরার ছবিটা বের করলাম, বুকের সাথে জড়িয়ে নিলাম আর বলতে লাগলাম, অধরা তুমি শুনতে পাচ্ছ? আমার হৃদয় আজও তোমার জন্য হাহাকার করে। আমার প্রতিটা স্পন্দন তোমার নাম বলে। কি করব, বাস্তবতা নির্মম করাঘাতে আমি যে এক পরাজিত সৈনিক। এসব ভাবতে ভাবতে হারিয়ে গেলাম ভার্সিটির লাইফে। অধরার সাথে দেখা হয় কলেজ নবীনবরণ উৎসবে। প্রথম দেখা অধরাকে মতো আমিও ভালোবাসি অধরাকে। তারপর দুজন দুজনকে ভালোবাসা, একসাথে পথ চলার অঙ্গীকার। কিন্তু কখনো ভাবতে পারিনি আমরাই বিয়ে আমারই ভালোবাসার মানুষ দাঁড়িয়ে দেখবে। বুকের ভিতরটা চিনচিন ব্যথা করছে। বারবার অধরার মুখটা ভেসে উঠছে। হঠাৎ ফজরের আজান হলো। ফজরের নামাজ পড়ে কুরআন তেলাওয়াত শেষ করতেই সকাল হয়ে গেল। সকালবেলা কাজের মেয়ে নাস্তা করার কথা বলে গেল। নাস্তার টেবিলে গিয়ে বসতেই কথা খাবার টেবিল থেকে উঠে পড়ল। উঠে পড়লে কেন, নাস্তা করবে না? কথার বাবা, কোনো 2 টাকার কর্মচারীর সাথে এক টেবিলে বসে নাস্তা করতে পারবো না।
কথা ভুলে যাও না, রাজ তোমার স্বামী। কিসের স্বামী? 3বার কবুল বললে কেউ স্বামী হয়ে যায় না। স্বামী হতে হৃদয় একটা অনুভূতি কাজ করতে হয়। তাই কোনো কর্মচারীর সাথে একই টেবিলে বসে খেতে পারবো না। কথা তুমি ভুলে যাও না, রাজ তোমার শুধু স্বামী না, তোমার অপকর্মগুলো নিজের করে নেওয়া একজন মহৎ মানুষ। আর আমরা মুসলমানরা আল্লাহকে সাক্ষী রেখে 3বার কবুল বলে বিয়ে হয়। আর এটাই পৃথিবীর সবচেয়ে বড় বন্ধন। তুমি কার সাথে কী করছো বাবা হয়ে একটিবারও জিজ্ঞাসা করেনি, কিন্তু তুমি রাজকে তুচ্ছ তাচ্ছিল্য করলে। তুমি আমার মেয়ে, আমি ভুলে যাব। কথা শুধু আগে ফুলছে, হঠাৎ মোবাইলটা ক্রিং ক্রিং করে বাজছে। ফোনটা তুলে দেখলাম হসপিটাল থেকে ফোন এসেছে। ফোনটা রিসিভ করে আসছি বলে বের হয়ে গেলাম। কথার বাবা কয়েকবার জিজ্ঞাসা করলো, জরুরি কাজ বলে চলে আসলাম। হসপিটালে এসে ডাক্তার বলল, ডাক্তার সাহেব আপনি চিকিৎসা করেন, টাকা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, 6 মাসের মাঝে সব টাকা পরিশোধ করব। আচ্ছা, আপনার বিচলিত হতে হবে, আমরা আমাদের চেষ্টায় কোনো ত্রুটি রাখবো না। ডাক্তার সাহেব আমি কি আমার বোনটাকে দেখতে পারি? হ্যাঁ অবশ্যই। ডাক্তারের কাছ থেকে বিদায় নিয়ে 222 নম্বর বেডটাতে যেতে বুকটা ধক করে উঠল। বিছানায় শুয়ে আছে আমার একমাত্র বোন, ঘুম থেকে উঠে যার মুখটা দেখতাম, কিন্তু আজ কতদিন ধরে বোনটার মুখটা দেখি না। মুখটা মলিন হয়ে গেছে। এদিকে রিত্তের মাথার কাছে যেতেই বলে উঠল, ভাইয়া, ও ভাইয়া, খেয়েছো তুমি? হ্যাঁ রে পাগলি, খেয়েছি। তুই খেয়েছিস? তুমি জানো না, তুমি যদি দিনে একবার এসে খাইয়ে না দাও তাহলে আমি খাই না। ভাইয়া তোমার গলায় কিসের দাগ ওগুলো? না রে, কিছু না, রোদ পড়েছে তো, তাই রোদে গাল লাল হয়ে গেছে। হসপিটালে মামাকে কিছু খাবার আনতে পাঠালাম। ভাইয়া একটা কথা বলবো? বল, কি বলবি? ভাইয়া তোমার বুকে নিবা? একটু খুব যেতে ইচ্ছে করছে, যদি আর কোনো দিন যেতে না পারি। আচ্ছা ভাইয়া, আমি বাঁচবো তো? এই পাগলি কী বলছিস এসব? তোর কিচ্ছু হবে না। তাই তো, আমার কলিজা, কলিজা ছাড়া মানুষ বাঁচে। আয় বুকে আয়। রিত্তকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরলাম। চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। আজ থেকে মাস 6 আগে রিক্ত কলেজ থেকে বাসায় ফিরছিল, কিন্তু বাসের আসার আগে পথের মাঝে সেন্সলেস হয়ে পড়ে। তারপর ডাক্তারের কাছে নিলে পরীক্ষা নিরীক্ষা করে তারা বলে আমার কলিজার টুকরো বোনের নাকি ব্রেন টিউমার হয়েছে। বোনটাকে বাঁচাতে হলে অপারেশন করতে হবে, সব মিলিয়ে 10 লাখ টাকা খরচ হবে। কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়েছিল। পৃথিবীটা মুহূর্তে এলোমেলো হয়ে গেল। বুকের ভিতর ফেটে কান্না আসছিল। তবু ডাক্তারকে বললাম, আমি সব ম্যানেজ করব, আমার বোনের চিকিৎসায় সব ব্যবস্থা করেন। নতুন চাকরিতে ঢুকেছি, 20,000 টাকা মাসিক বেতনে। শহরে কি হয়, যে কয়েকটা জমানো ছিল সব হসপিটালে জমা দিয়েছি। ভাবছি কি করব, ভাবলাম কিডনি দিব। যে ভাবা সেই কাজ, কিন্তু কিডনি ডোনেট করার কথা বলার সময় ম্যাডামের কথা শুনে তার কন্ট্রাক্ট হাজব্যান্ড হওয়ার জন্য অফার করে এবং সব বুঝিয়ে বলে দেয়। তারপর সব কিছু তার প্ল্যান মাফিক হয়। এই ভাইয়া, তুই কাঁদছিস কেন? জানিস না তোর বোন তোর কান্না সহ্য করতে পারে না? একদম কাঁদবি না। এখন এভাবে কাঁদছিস কেন? আমি কি মরে গেছি? আমি সব সহ্য করতে পারি, তোর কান্না না। ভাইয়া আমি মরে গেলে তুই আর কাঁদবি না, কারণ তোর চোখের জল কেউ মুছে দিবে না। আমি মরে গেলে দেখিস আমার আত্মা তোকে ভাইয়া বলে ডাকবে। আচ্ছা ভাইয়া, আমি মরে গেলে আমাকে কি ভুলে যাবি? আমি যে তোকে না খাইয়ে দিলে তুই ঠিকমতো খাস না, তখন কি খাওয়া বাদ দিবি? জানিস ভাইয়া, মার আদর পাইনি, কিন্তু তুই আমাকে বাবা মার চেয়ে কম আদর করিসনি। তোকে ছেড়ে যেতে খুব কষ্ট হবে রে ভাইয়া, আমার না খুব কষ্ট হচ্ছে, আমাকে বাঁচাও ভাইয়া। কথাটা বলে আর কোনো কথা বলছে না। এই রিক্তবন আমার কলিজার টুকরো, কথা বল। তোকে যে কথা বলতে হবে, তোর জন্য আমি আমার ভালোবাসা বিক্রি করেছি। ডাক্তার, ও ডাক্তার কোথায়, প্লিজ দেখেন, আমার কলিজার টুকরোটা কথা বলছে না। ডাক্তার এসে বলল, ভয়ের কিছু নেই, সেন্সলেস হয়ে গেছে, তবে একটা বিষয় হলো যত তাড়াতাড়ি পারেন অপারেশন করে নিতে হবে, তা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। আচ্ছা ডাক্তার সাহেব, আপনি টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি সব কিছু ম্যানেজ করে ফেলবো। আজ তাহলে আসি। রিত্তর কপালে আলতো করে চুমু দিয়ে এসে বললাম। বাসায় আসার পর স্যার বলল, কোনো সমস্যা ছিল? কোথায় গেছে? না স্যার, এক ফ্রেন্ডের সাথে কিছু দরকার ছিল। আচ্ছা রুমে যাও। আমি রুমে ঢুকতে কে যেন ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে বুকের উপর শুয়ে পড়ল। চেয়ে দেখি অধরা। এই অধরা, পাগল হয়েছ? কী করছো? হ্যাঁ আমি পাগল, তবে শুধু তোমার জন্য। আমি তোমাকে ছাড়া সত্যি সত্যি মরে যাব, প্লিজ তোমার বুকে একটু আশ্রয় দাও। কথাটা বলে মুখে লুকাতে চাইল। এদিকে অধরা ধাক্কা দিয়ে বুকের উপর থেকে সরিয়ে বললাম, কি করছো এসব? ভুলে যেও না, আমি তোমার বান্ধবীর স্বামী। জানি তুমি কার স্বামী, আমি জানি আমি তোমাকে ভালোবাসি। কী অপরাধ ছিল আমায়? তুমি বলতেই পারলা না আমার শরীর দরকার, আমি তাই দিতাম, কিন্তু তুমি
কথার সাথে ডেট করছো, সাথে কথার গর্বে তোমার বাচ্চা। আমি এসব সহ্য করতে পারছি না, খুব কষ্ট হচ্ছে আমার। পৃথিবীর কোনো মেয়েই তার ভালোবাসার মানুষকে অন্যের বুকে সহ্য করবে না। আমি এসব ভাবতে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আজ গরিব বলে কি তুমি আমার ভালোবাসাকে কথার ভালোবাসার কাছে বিক্রি করে দিলে? প্লিজ তোমার পায়ের নিচে একটু জায়গা দাও। আমি গরিব হতে পারি, আমার ভালোবাসা সত্যি পবিত্র। আমি তোমাকে চাই, সত্যি তোমাকে ছাড়া বাঁচব না। প্লিজ তোমার বুকে নাও। এ হতরা কী করছো? পা ধরছো কেন? এটা হয় না, তুমি যা চাচ্ছ তা সম্ভব না। আমার হৃদয়ে তোমার কোনো স্থান নাই। আমার হৃদয়ে সবটা জুড়েই কথার বসবাস। শোনো, আমি কথাকে ভালোবাসি। তোমার কি আছে? কথা দেখতে যেমন সুন্দরী তেমনই সম্পদশালী। প্লিজ আমাকে বিরক্ত করে আর কষ্ট দিও না। তোমার জন্য চাই না আমার সুখের সংসার নষ্ট হোক। কথাটা বলতে গিয়ে আমার মনে হলো কলিজাটা টেনে ছিঁড়ে বের করে দিলাম। চোখ দিয়ে পানি পড়বে পড়বে ভাব, হৃদয়টা ফেটে যাচ্ছে। তবু নিজেকে নিয়ন্ত্রণ নিলাম। বাহ, সুখে থাকো, কথাটা বলে চোখের পানি ছেড়ে দিল অধরা। জানো রাজ, আমি কখনোই ভাবতে পারিনি তুমি আমার সাথে ভালোবাসা নিয়ে এমন ঘৃণ্য অভিনয় করবে। আমার ভালোবাসায় কোনো খাত ছিল না, ছিল না কোনো স্বার্থপরতা। হঠাৎ কথা আসতেই বলল, কথা, রাজ আমার স্বামী। কি বলছো এসব অধরা? হ্যাঁ, আমি যা বলছি সব সত্যি। পৃথিবীর কেউ নিজের স্বামীর পরিচয় দিতে সংকোচ বোধ করে না। আমি মিথ্যে বলিনি। প্লিজ অধরা, এভাবে মিথ্যে বলো না। কেন মিথ্যে বলছো? আমি আমার ন্যায্য পাওনা জন্য এসেছি। আকাশ বাতাসকে সাক্ষী রেখে তুমি আমায় বিয়ে করছো। তুমি না বলেছ যতই ঝড় তুফান আসুক কখনো আমায় ছেড়ে যাবে না? কিন্তু কেন করলে এসব? তুমি জানো না কতটা আমায় ভালোবাসো? অধরা প্লিজ চলে যাও, আমার একটা মান সম্মান আছে এই বাড়িতে। আমি তোমাকে না নিয়ে যাব না। কথা, আমি সব সত্যি বলছি, বিশ্বাস কর। কথা, প্লিজ বিশ্বাস কর। এরও অধরা সব মিথ্যে বলছে। তুমি চুপ থাকো, আমি অধরাকে চিনি। অধরা আমার ছোট্টবেলার ফ্রেন্ড। অধরার বাবা ছিল আমার হোম টিউটার। অধরা আমার সাথে মিথ্যে বলতে পারে না। আগে তো ভাবতাম গরিবরা ভালো হয়, এখন দেখছি সম্পত্তির লোভে বউকে রেখে অন্তঃসত্ত্বা কোনো মেয়েকে বিয়ে করছে। ছি, লজ্জা হয় না তোমার বউকে রেখে আমাকে বিয়ে করতে? কথা অগ্নিদৃষ্টিতে বলছে, সে রাগে ক্ষোভে ভেতরে ভেতরে জ্বলছে। কথা, বিশ্বাস করো, আমি এসব কিছুই করিনি। আর অধরা যে বলছে অধরা আমার স্বামী, তার প্রমাণ দিতে? হ্যাঁ রাজ, মিথ্যে দিয়ে সত্যকে ঢেকে রাখা যায় না। আমি জানি তুমি স্বীকার করবে না, তাই বিয়ের কাবিননামার ফটোকপি আমার সাথে করে এনেছি। কথাটা বলে ব্যাগ থেকে একটা কাগজ বের করলো। আমার হার্টবিট কাঁপছে। অধরা কী করছে এসব? খুব ভয় করছে। জানি না পাগলিটা না কিনা করে বসে। কথা আমার দিকে লাগি লুক নিয়ে তাকিয়েছে। অন্যদিকে অধরা তার কাগজটা কথাকে দিয়ে বলল, দেখ, রাজ আর আমার বিয়ের কাবিননামা। কথা ভেতর থেকে কাগজটা বের করে বলল, তুই আসলে সারপ্রাইজ ম্যান। তোর বিয়ের কার্ড দিতে এত নাটক করতে হবে? হি হি, দেখলাম তোদের ভালোবাসা। কথা, রাজ আমার বেস্ট ফ্রেন্ড ছিল কলেজ লাইফে, তাই তোদের দুজনকে ভয় দেখালাম। সামনের শুক্রবার আমার বিয়ে, তোরা দুজন আমার বিয়েতে যাবি। কি হলো, তোরা দুজন এলিয়েনের মতো আমার দিকে তাকিয়ে আছিস কেন? মনে হচ্ছে আমি অন্য গ্রহ প্রাণী। এই কথা বলে তোদের বাসায় আসলাম, চা কফি খাওয়াবি না? অধরা, তোরা বসে কথা বল, আমি আসছি। কথা চলে গেল। অধরাকে বললাম, সত্যি কি বিয়ে করছো? বিয়ে না করে বিয়ের কার্ড ছাপালাম কেন? মনে রেখো, আমরা এখানে সব কিছু অভিনয় হলো। একটা সত্যি কি জানো, আমি তোমায় ভালোবাসি, এবং তা নিজের জীবনের চেয়েও। তা খুব তাড়াতাড়ি প্রমাণ পেয়ে যাবে। জানো, খুব ইচ্ছে করে তোমায় জড়িয়ে ধরে বলতে যে তুমি শুধু আমার। কিন্তু আজ তোমার আর আমার মাঝে একটা বিশাল বড় দেওয়াল দাঁড়িয়ে গেছে। ভালো থেকো, কখনো আমার জন্য কষ্ট পেও না। তোমার থেকে দূরে গেলেও আত্মাটা তোমার পিছু ছাড়বে না। অধরা। অধরার কথা শুনে চোখ থেকে টপটপ করে পানি পড়ছে, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, কষ্টে দম বন্ধ হয়ে আসছে। মন চাচ্ছে অধরাকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে বলি, তুমি শুধু আমার। আমার পুরোটা হৃদয় জুড়ে তোমার বসবাস। কিন্তু বাস্তবতার কাছে আজ আমি নির্বিকার। চোখের জল মুছাই যেন আমার একান্ত কর্তব্য। নিজের কলিজার টুকরোকে এতটা কষ্ট দিলাম, অধরার মুখের দিকে তাকানোর শক্তি আমার নেই। কাজলগুলো চোখের সামনের সাথে লেপটে গেছে। কথা চা নিয়ে আসলো। চা খেয়ে অধরা বলল, রাজ, আপনি আর কথা অবশ্যই আসবেন। কথা, তুই আর তোর হাজব্যান্ড ছাড়া আমি কিন্তু কবুল বলতাম না। কথাটা শুনে বুকটা ছ্যাদ করে উঠল। অধরা চলে গেল। সেদিন রাতে আর ঘুম হলো না। অধরার কথা বারবার মনে হচ্ছে। অধরার ছবিটা বুকে জড়িয়ে রেখেছি। অন্যদিকে কথা তার বয়ফ্রেন্ড সজীবের সাথে কথা বলছে। কি আজব দুনিয়া, মনটা কেমন ছটফট করছে।
এদিকে দেখতে দেখতে অধরাকে বিয়ের দিন এসে গেল। কথা আমাকে রেখেই চলে গেল। যাওয়ার সময় বলে গেল কোনো 2 টাকার ছোটো লোক আমার সাথে নিয়ে যাওয়া যায় না। এদিকে বিয়েবাড়িতে পা দেওয়ার সাথে সাথে বুকটা চিনচিন করে ব্যথা করছে। আজ অধরা একদম নীল পরীর মতো লাগছে। খুব সুন্দর লাগছে। কাজল করা টানা টানা চোখ যেন আমায় ডাকছে। অধরা আমার দিকে চেয়ে আছে। তার চোখ বলছে, রাজ, আমি তোমাকে ভালোবাসি। সত্যি তোমাকেই লাগবে আমার। কিন্তু আমি যে আমার ভালোবাসাকে নীরবের বুকের মাঝে দাপন করে ফেলেছি। অন্যদিকে বিয়ের অনুষ্ঠান হচ্ছে। এক পর্যায়ে অধরা তার এক বান্ধবীকে ইশারা দিয়ে বলল, আমাকে যেন গান গাইতে বলে। মেয়েটা তাই করলো। এদিকে আমি কি করব ভাবতে পারছি না, যেতে পারছি না। পিছন থেকে কথা বলে উঠল, এখন আপনাদের সামনে গান গাইবে অধরার বেস্ট ফ্রেন্ড রাজ। আমি হাতে গিটার উল্টো করে ধরতেই সবাই হেসে দিল। একজন বলেই ফেলল, আপনি গান গাইবেন নাকি জোকার হবেন? গিটার না বাজাতে পারলে নেমে পড়েন স্টেজ থেকে। সবার মাঝে হাসির রোল পড়ে গেল। কথার দিকে তাকিয়ে দেখি তাচ্ছিল্যের হাসি দিচ্ছে। আমি মুচকি এসে অধরার দিকে তাকিয়ে গিটারের টিউন তুলতে সবাই চুপ হয়ে গেল। আমি আমার পছন্দের একটা গান গাইতে শুরু করলাম, হৃদয়ের মাঝে রেখেছি যে তোমারে। গানটা শেষ করতে সবাই হাততালি দিল। সবাই মুগ্ধ নয়নে তাকিয়েছে। কথা পাশ থেকে কয়েকটা মেয়ে এসে বলল, সত্যি আপনি খুব সুন্দর গান করেন। আপনার গানের প্রেমে পড়ে গেছি। আপনি কি আমার বন্ধু হবেন? এদিকে কথার দিকে তাকিয়ে দেখি হাসি মাখা মুখখানা বাংলার 5 হয়ে গেছে। হঠাৎ বরের সাথে সবাই কেটে চলে গেল। আমি একটু দূরে দাঁড়িয়ে অধরার দিকে তাকিয়েছি। অধরার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। বুঝতেছি না কেন কাঁদছে। বাবা মাকে ছেড়ে যাবে হয়তো, সেজন্য কাঁদছে। তবে আমার কেন এত কষ্ট হচ্ছে? আমি তো আমার ভালোবাসার মানুষকে নিজ থেকে দূরে সরিয়ে দিছি। একটু পরে অধরার বর আসলো। বরটা অনেক সুন্দর দেখতে। অধরাকে কবুল বলতে বলছে। এদিকে আমার কলিজাটা ফেটে যাচ্ছে। নিজের ভালোবাসার মানুষকে বিয়ে নিজ চোখে দেখতে হবে ভাবতে পারিনি। এদিকে অধরা কবুল বলছে না। আমি চোখ বন্ধ করে আছি। হঠাৎ অধরা মঞ্চে শুয়ে পড়ল। একজন চিৎকার দিয়েও বলল, অধরা বিষ খেয়েছে। কথাটা শুনতে পায়ের নিচ থেকে মাটি সরে সবাই অধরাকে নিয়ে হসপিটালে গেল। ডাক্তার অধরার মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে রেখেছে। আঙ্কেল আন্টি কাঁদছে। অধরার ছোটো বোন সাথী আমাকে একটা চিঠি এনে হাতে ধরিয়ে দিল। চিঠি কেন দিচ্ছ ভাইয়া? আপু আমাকে বিয়ের দিন চিঠিটা দিয়েছে আপনাকে দেওয়ার জন্য। আচ্ছা তুমি যাও। আমি চিঠি নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে সোজা বাসায় চলে আসলাম। পা দুটো আর চলছে না। বাসায় আসতে কথার বাবার মাঝে ঝগড়া শুনতে পেলাম। বুঝতে পারলাম ঝগড়ার কারণ আমি। কথা এক পর্যায়ে বলেই ফেললো, কোনো ছোটলের সাথে এক রুমে রাত কাটাতে পারবো না। তুই ভুলে যাস না রাজ তোর স্বামী। আল্লাহর পবিত্র কালামের সাক্ষী রেখে রাজকে বিয়ে করছিস। বাবা, আমি এই বিয়ে মানি না। চুপ, আর একটা কথাও না, অনেক হয়েছে। মন চাইলে আমার বাসায় থাকবি, মন না চাইলে বের হয়ে যাবি। কথা আর কিছু না বলে কাঁদতে কাঁদতে রুমে চলে আসলো। আমি সব কিছু শুনেও না শোনার ভান করে উপরে চলে গেলাম। রুমে ঢুকতে বুঝতে পারলাম সজীবের সাথে কথা বলছে। হ্যালো বাবু, তুমি কবে আসবে? এই মাসে আসবো। আর যত তাড়াতাড়ি পারো ওই ছোটো লোককে ডিভোর্স দিয়ে দিও। বাবু, আমি আর পারছি না। তোমাকে প্রতিটা মুহূর্ত মিস করছি। আমার জানেমান আমাকে মিস করবে না তো? কে মিস করবে? মা, আমার জানেমান এদিকে। আমি মাঝরাতে বেলকনিতে দাঁড়িয়ে হালকা নিয়ন আলোতে নিচে চিঠিটা ভাঁজ খুললাম। চিঠিটা খুলতে বুকটা মোচড় দিয়ে উঠল। প্রিয়, মরুর বুকে বৃষ্টির পানি, কেমন আছো? আশা করি ভালোই আছো। আজ আমার বিয়েটা হওয়ার কথা ছিল তোমার সাথে, কিন্তু তুমি কথাকে বিয়ে করে নিলে। তোমাকে শপথ করেছিলাম যদি বউ সাজি তাহলে তোমার বউ সাজবো, তাই মৃত্যুকে বেছে নিলাম। জানো খুব কষ্ট হচ্ছে, তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। সত্যি তুমি আসবে তো আমার বিয়ে বাড়িতে? তোমাকে মন ভরে শেষ দেখা দেখব। হৃদয়ের রং তুলে দিয়ে তোমার ছবি আঁকবো। তোমাকে কেড়ে নিলেও তোমার ছবিটাকে আমার হৃদয় থেকে কেউ কেড়ে নিতে পারবে না। হে প্রিয়তমু, জানো আজ আমাকে কত সুন্দর করে সাজিয়েছে। আমি তো এভাবে সাজতে চেয়েছিলাম শুধু তোমার জন্য, কিন্তু আজ আমাকে সবাই সাজিয়েছে অন্য কারোর জন্য। তুমি পারলেও আমি পারবো না তোমার জায়গায় অন্য কাউকে বসাতে। তাই মৃত্যু সাদরে অলিঙ্গন করে নিলাম। যেদিন আমি মরে যাব, ভুল করো আমার লাশের কাছে যেও না। আমার আত্মাটা হয়তো তোমাকে দেখতে পেলে পাগল হয়ে যাবে। জানো খুব ইচ্ছে করছে তোমার সাথে বাঁচতে, কিন্তু জীবনে তোমাকে পাবো না। সে জীবন রেখে কি হবে? এই তুমি কাঁদছো কেন? একদম কাঁদবে না। গরিবের মেয়েদের জন্য কাঁদতে হয় না। আমার জন্য কষ্ট পাবে না। রোজ সন্ধ্যা প্রদীপ হয়ে মিটমিট করে জ্বলবে আর তোমায় দেখবে। তুমি একটু সন্ধ্যা তারাদের দিকে তাকো, দেখবে দূর আকাশ থেকে বলবো ভালোবাসি, বড্ড ভালোবাসি।
ভালো থেকো সবসময়। ইতি ঝরা ফুল। চোখ থেকে অঝরে জল গড়িয়ে পড়তে লাগলো। হৃদয়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করলো। রাতটা নির্ঘুম কাটলো। পরের দিন সকালে মোবাইলের ক্রিং ক্রিং শব্দে ঘুম ভাঙলো। ফোন ধরতে ওপাশ থেকে ডাক্তার উজ্জ্বল বলল, আপনার বোনের ইমিডিয়েট অপারেশন করা লাগবে, তাই 5 লাখ টাকা নিয়ে রাতের মাঝে দেখা করেন। আচ্ছা, আপনারা সব রেডি করেন, টাকা নিয়ে চিন্তা করতে হবে না। ফোনটা কেটে দিলাম। গভীর চিন্তায় পড়ে গেলাম। এখন যদি টাকা না পাই তাহলে নিজের কলিজার টুকরো বোনটাকে বাঁচাতে পারবো না। আমার বোনটাই যে আমার পৃথিবী, সব কিছু অন্ধকার করে লাগছে। ভাবলাম ম্যাডামের কাছে চেয়ে দেখি। এদিকে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢোকার সাথে সাথে করে একটা চিৎকার দিল কথা। আমি কথাকে ও অবস্থা থেকে চিৎকার দিয়ে এক দৌড়ে রুম থেকে এসে পড়লাম। কিছুক্ষণ পর কথাকে দেখলাম একটা টাওয়াল পেঁচিয়ে রাগে হনন করে আমার কাছে এসে বলল, এই ছোটো লোকের বাচ্চা, তোর এত চরিত্র খারাপ কেন? ওয়াশরুমে না বলে ঢুকে পড়েছিলি কেন? ম্যাম, আমি সত্যি জানি না ওয়াশরুমে আপনি ছিলেন, আর ওয়াশরুমের দরজা লক ছিল না। আমি কিছু দেখিনি, প্লিজ আপনি ভয় পাবে না। ঠাস ঠাস। তোর লজ্জা করে না একটা মেয়ের সরলতার সুযোগ নিয়ে তার সব কিছু দেখে নিতে? আবার বলছিস ভয় পাবেন না? তোদের মায়ের ঠিক নেই, চুপ করবেন বলে কথার দিকে তাকাতেই দেখি কথা টাওয়াল মাটিতে পড়ে গেছে। কথা যখন আমার গালে চড় দিতে আসছিল তখনই তার গা থেকে টাওয়াল খুলে যায়। আমি চোখ দুটো ধরে ফেললাম। এই লুচ্চা, চোখ বন্ধ করলি কেন? ম্যাম, আপনার টাওয়াল মাটিতে। কথাটা বলার সাথে সাথে কথা মাটির দিকে তাকিয়ে দেখে তার টাওয়াল গায়ে নেই। এক চিৎকার দিয়ে টাওয়াল শরীরের সাথে জড়িয়ে নিল। আমি সোফাতে বসে আছি আর ভাবছি এতগুলো টাকা রাতের মাঝে কিভাবে ম্যানেজ করব। যদি টাকা ম্যানেজ করতে না পারি, কলিজার টুকরো না, আমি কি ভাবছি। হঠাৎ নীল শাড়িতে একটা পরি আসলো। আমি তাকিয়ে দেখি কথা। এই রাজ, তোমাকে একটা কথা বলি। জি ম্যাম, বলেন। সত্যি কি আমার সব দেখে ফেলেছো? কাঁদো কাঁদো গলায়। ম্যাম, আপনার শরীরে যা আছে তাই দেখেছি। এই ছোট লোক, এখন আমায় কি হবে? সব দেখে নিয়েছিস? আমি তো ভেবেছিলাম গরিব বলে তুই সবার মতো না। ম্যাম, ভয় পাবেন না, আপনি যা ভাবছেন তার কিছুই হয়নি। আর ইসলামিক দৃষ্টিতে আপনি আমার স্ত্রী। চুপ করবি? কবুল বললে বই হওয়া যায় না। ম্যাডাম, একটা কথা বলার ছিল। বলো। ম্যাম, আমার 5 লাখ টাকা আজকেই লাগবে। জানতাম, তোদের মতো মানুষদের টাকা ছাড়া আর কোনো কথাই থাকে না। এই বলে লকার থেকে 5 লাখ টাকা নিয়ে এসে ফ্লোরে ঢিল মেরে দিয়ে বলো, যা হামাগুড়ি দিয়ে টাকা নিয়ে আয়। কুকুর যেমন করে খাবার খায় সেভাবে। এটাই তো শাস্তি। আমার সব দেখে নিয়েছিস। কি হলো? ফ্যালফ্যাল করে তাকিয়ে আছিস কেন? ঠাস করে ফ্লোরে বসে পড়লাম। টাকাগুলো যখন নিলাম তখন কথার মুখে দেখি তাচ্ছিল্যের হাসি। জানি না ধনীরা গরিবদের সাথে এমন কেন করে। চোখের পানি লুকিয়ে রেখে টাকাগুলো নিয়ে হসপিটালে পেট করল। বাসায় 11টায় অধরাকে দেখতে পেলাম। অধরা বেডে যাওয়ার আগে বুকটা কেঁপে উঠল। মুখে অক্সিজেন মাস্ক লাগানো। মায়াবী মুখটা কেমন মলিন হয়ে গেছে। চাঁদ মাখা মুখটা অমাবস্যা অন্ধকারে ঢাকা পড়েছে। কত অজস্র স্মৃতি ভেসে ওঠায় চোখের পাতায়। কত স্বপ্ন দেখেছিলাম অধরাকে নিয়ে। আল্লাহ কোন খেলা খেলছে আমার সাথে। চোখের পানি মুছে চলে আসলাম বাসায়। বাসায় এসে দেখি কথা ফোনে কথা বলছে। সত্যি তুমি দেশে আসছো? আমার ময়না পাখির জন্যই যে আমার আসতে হবে। আমি যে ময়না পাখিটাকে বড্ড বেশি ভালোবাসি সজীব। জানো, তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করছে। খুব মিস করছি তোমায়। তুমি কি ওই ছোটো লোকটাকে ডিভোর্স দিয়ে ফেলছো? না, বাবাকে ম্যানেজ করে দিয়ে দিব। তুমি টেনশন করো না, তুমি তাড়াতাড়ি এসো। এখন রাখি ময়নাকে। মা কথা শেষ করে রুমে ঢুকতেই কথা বলল, আমাকে ডিভোর্স দিবে কয়েক মাসের মাঝেই। আমি কথাটা শুনে মনে মনে বললাম, বিয়ে শাদী এদের কাছে খেলনা মনে হয়। কি কথা কানে যায় না? তোর মতো কন্ট্রাক্টের টাকা দিয়েছি, ডিভোর্সের সাথে সাথে বাকিটা টাকাটাও পেয়ে যাবি। তবে শর্ত হলো বাবা যেন জানতে না পারে আমি ডিভোর্স দিতে বলেছি তোমায়। জি আচ্ছা। পরের দিন কথাকে দেখলাম সাজুগুজু হয়ে বের হচ্ছে। কাজের মেয়েগুলো বলল কথা পাঠিতে যাচ্ছে। বাধা দিতে চেয়েও পারলাম না। কথা সন্ধ্যায় বের হয়ে গেল। হসপিটালে চলে গেলাম। ঋত্যকে দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে যাচ্ছে। বাসা থেকে বের হয়ে সিএনজি করে হসপিটালে চলে গেলাম। ভাইয়া, কেমন আছো তুমি? অনেক ভালো। তোর মতো লক্ষ্মী একটা বোন যার আছে সে কি খারাপ থাকতে পারে? কথাটা বলে ঋত্যর কপালে আলতো করে চুমু এঁকে দিয়েই কথাটা বলতাম, এই ঋত্য, কাঁদছিস কেন? ভাইয়া, তুমি এত ভালোবাসো কেন আমায়? জন্মের পর মা বাবাকে দেখিনি, মা বাবার আদর পাইনি, কিন্তু তুমি কখনো বাবা মায়ের অভাব বুঝতে দাওনি। ভাইয়া, আমার মনে হয় আমি বাঁচব না। ভাইয়া, আমি মরে গেলে আমায় কি ভুলে যাবে? চুপ কর পাগলি, তুই মরে গেলে আমি বাঁচবো কার জন্য? তুই যে আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আমার লক্ষ্মী বোন, তোর কিছু হবে না। তুই আমায় ছেড়ে কোথাও যাবি না। আজ তাহলে আসি। আসার সময় আবারও কপালে চুমু এঁকে দিলাম। হসপিটাল থেকে বের হয়ে
ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 12টা বাজে। একটা সিএনজি করে বাসায় ফিরছি। সিএনজিটা মাঝ রাস্তায় নষ্ট হয়ে যায়, সেজন্য বাধ্য হয়ে পায়ে হেঁটে আসতে হয়। রাত 1টা, দূরে একটা গাড়ি স্ট্যান্ড করানো। গাড়িটা কাছে যেতেই রাস্তার সাইডে চিপা গলিতে মেয়েলি কণ্ঠে চিৎকার শোনা যাচ্ছে। বিষয়টা কি তা দেখার জন্য একটু সামনে যেতেই শুনতে পেলাম, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে নষ্ট করো না। চিৎকার শুনে বুঝতে বাকি রইল না কাউকে জোর করে অসভ্যতামি করতে চাচ্ছে। কণ্ঠটা খুব পরিচিত মনে হলো। আমি কিছু না ভেবে রাস্তার পাশে একটা লাঠি পেলাম। লাঠিটা নিয়ে সেখান থেকে চিৎকার শব্দ হচ্ছে, সেখানে গিয়ে দেখি 3জন ছেলে। দেখে বোঝা যাচ্ছে নেশাখোর একটা মেয়েকে জোর করে ধর্ষণ করতে চাচ্ছে। এদিকে মেয়েটার গা থেকে শাড়ি টান মেরে খুলে ঢিল মারল। শাড়িটা আমার মুখে এসে পড়ল। শাড়িটা মুখ থেকে সরিয়ে বললাম, কি হচ্ছে এখানে? একটা ছেলে বলল, কি হচ্ছে তা তোকে দেখতে হবে না, যেখানে যেতে চাইছিলে সেখানে যা, ছুরি দিয়ে গলা নামিয়ে দেব। আমি তো এখানেই আসছিলাম। কথাটা বলে ছেলেটা মেয়েটার উপর সেটাকে লাঠি দিয়ে বাড়ি দিতে পাশ থেকে একটা ছেলে পকেট থেকে বের করে একটা চাকু দিয়ে বাম হাতে পোঁচ দিল। ফিলকি দিয়ে রক্ত পড়ছে। আমি লাগাতার লাঠি দিয়ে বাড়ি দিতে লাগলাম। 3টা ছেলে ভয় পেয়ে চলে গেল। মেয়েটার কাছে শাড়িটা দিতে গিয়ে চমকে উঠলাম। তুমি কান্না করছো? কোনো কথা বলছো না? শাড়ি হাতে দিয়ে বললাম, পরে নাও। কথা শাড়িটা হাতে নিয়ে বুকে জড়িয়ে নিল। ধন্যবাদ, আজ তুমি না থাকলে জানোয়ারের বাচ্চাগুলো আমাকে যে কী করতো। ধন্যবাদ গরিবদের দিতে হয় না, আপনি এদের খপ্পরে পড়লেন কেন? কথা কিছু বলার আগেই মাথা ঘুরিয়ে পড়ে যেতে লাগলো। আমি কথাকে ধরে ফেললাম। এই প্রথম কথার শরীর স্পর্শ পেলাম। কথাকে নিয়ে গাড়িতে বসিয়ে বাসায় নিয়ে আসলাম। এদিকে কথার বাবা ব্যবসার কাছে দেশের বাইরে গেছে। কথা অচেতন রুমে নিয়ে শুইয়ে দিলাম। কি অপরূপ লাগছে মেয়েটাকে, মনে হচ্ছে একদম নিষ্পাপ। চোখের উপর চুলগুলো পড়ে আছে, সরিয়ে দিতে গিয়েও পারলাম না। কোথাও যেন বাধা পেলাম। হঠাৎ কথা মিটমিট করে চোখ খুললো, বিছানা থেকে উঠতে যাচ্ছে। আমি অনিচ্ছার সত্ত্বেও কথাকে সোজা করে বসালাম। বসানোর সাথে সাথে কথা বমি করে দিল। বমি কথা শরীরে গিয়ে পড়লো। আমি কি করব ভাবতে পারছি না। কথা শাড়ি চেঞ্জ করতে হবে, তাই পাশের রুম থেকে কাজের মেয়েকে ডেকে নিয়ে শাড়িটা চেঞ্জ করিয়ে নিলাম। শাড়ি চেঞ্জ করার পর কথার কাছে এগিয়ে বসলাম। কাছে যেতেই কথা আমাকে জড়িয়ে ধরলো। কী করছেন, ছাড়েন। না, আজ ছাড়বো না। তুমি আজ আমায় আদর করবে। এই সুইসাইড কেমন করে? জড়িয়ে ধরে এসব বলছে, আর মুখ থেকে বিশ্রী গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে ড্রিঙ্ক করছে। মনে মনে ভাবছি যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলি, এজন্য কথার সাথে অনিচ্ছা থাকা সত্ত্বেও শুয়ে পড়লাম। কথা শক্ত করে জড়িয়ে ধরে আছে আমায়। আমি মনে মনে ঠিক করলাম কথা ঘুমিয়ে গেলে রুম থেকে চলে যাব, কিন্তু কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। সকালবেলা ঘুম ভাঙতেই দেখি রাজ তাকে ধরে আছে। কথার পায়ে রক্ত মাথায় উঠে গেছে। শরীরের দিকে তাকাতেই দেখি পাটির সেই শাড়ি পরে আছে, সেই শাড়ি গায়ে নেই। তার মানে ছোট লোকটা আজ রাতে আমার সাথে অসভ্য করছে এই ওর বিছানা থেকে। কি হয়েছে চেয়ে দেখি কথা অগ্নিমূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। কি হয়েছে তা বলার আগে বল, তুই আমার বেডে কেন? হ্যাঁ ম্যাডাম, কাল রাতে আপনি তো আমাকে থাকতে বলেছেন। মিথ্যে বলার জায়গা পাস না। আমার শাড়ি কে চেঞ্জ করছে? আমি চুপ করে দাঁড়িয়ে আছি। এই ছোট লোক, তোকে তো ভালো মনে করছিলাম, কিন্তু কাল তুই আমার সাথে কথাগুলো বলে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। এই তুই আমার চোখের সামনে থেকে বের হয়ে যা। আমি রুম থেকে বের হয়ে গেলাম। আমি রুম থেকে বের হতে কাজের মেয়েটা খাবার নিয়ে কথার রুমে গিয়ে ঢুকলো। ম্যাডাম, আপনি কেমন আছেন? কাল রাতে আপনার ড্রেস চেঞ্জ করার সময় দেখলাম আপনার অনেক জ্বর। রাজভাই সারা রাত জেগেছিল। সত্যি রাজভাই আপনাকে অনেক বেশি ভালোবাসেন। আপনি সত্যি অনেক ভাগ্যবতী। হোয়াট, কী বলছিস? কাল রাতে তুই আমার শাড়ি চেঞ্জ করছিস? জি ম্যাডাম। আচ্ছা তুই যা। কাজের মেয়েটাকে চলে যেতে কথা কাছে কাল রাতের কথাটা মনে পড়তে কথার শরীর শিউরে উঠল। কাল যদি রাজ না থাকতো তাহলে তার কী হতো? না, চর মারাটা ঠিক হয়নি। কথা রাজের রুমে গিয়ে দেখলো রাজ ডায়েরির মাঝে কী যেন লিখছে। কথাকে দেখে রাজ ডায়েরিটা বন্ধ করে দিল। সরি রাজ, কিছু মনে করো না। না ম্যাডাম, সরি বলতে হবে না। এই নাও 50,000 টাকা। এটা কাল রাতে লম্পটদের হাত থেকে বাঁচানোর জন্য। আমি টাকাটা কথার হাতে ধরিয়ে দিয়ে বললাম, ম্যাডাম, আপনারা ধনী হয়তো আপনাদের সতীত্বটাকে টাকা দিয়ে পরিমাপ করেন, কিন্তু আমার কাছে সতীত্ব অমূল্য সম্পদ, যা টাকার পরিমাপ করা যায় না। আমি কিছু পাওয়ার আশায় আপনাকে বাঁচাইনি। আপনার জায়গায় অন্য কেউ হলে আমি এই কাজটা করতাম। কথা কেমন যেন করুণভাবে তাকালো। পরের দিন কথাকে নিয়ে ডিভোর্সের অ্যাপ্লাই করে আসলাম। দিনগুলো ভালোই কাটছিল, কিন্তু অধরা এখনও সুস্থ হয়ে ওঠেনি। অধরা আইসিইউতে রাখা। অধরার অবর্তমানে অধরার স্মৃতিগুলো প্রতি রাতে আমায় কাঁদায়।
রাতে অধরা ছবিটা বুকে নিয়ে কাঁদছি। হঠাৎ কথার ফোনে ক্রিং ক্রিং করে বাজছে। কথা ফোনটা ধরেই বলতে লাগলো, আমার জানটা কেমন আছে? আমার জানটা কবে আসবে? ময়না পাখি, ভালোই আছি। তুমি কেমন আছো? ভালোই আছি। কবে আসবে? তোমায় বড্ড মিস করছি। খুব আপন করে পেতে ইচ্ছে করছে। ময়না পাখি, আমি এ সপ্তাহে আসবো। আর তুমি ছোটো লোকটাকে ডিভোর্স দিয়েছো? বাবু, এ সপ্তাহে ডিভোর্স দিয়ে দেবো। তুমি তাড়াতাড়ি এসো, তোমাকে ছাড়া আমার খুব কষ্ট হয়। আসতে হবে যে। এখন রাখি ময়না পাখি, লাভ ইউ। ওকে, লাভ ইউ টু। কথা ফোনটা রেখে দিল। আমার কাছে এসে বলল, তুমি কবে আমায় ডিভোর্স দিচ্ছ? তোমার সত্ত্বে সব টাকা তো দিয়ে দিছে, কোনো চালাকি করলে কিন্তু খবর আছে। ম্যাডাম, চিন্তা করবেন না, এ সপ্তাহে পেয়ে যাবেন। আর আপনার বাবাকে নিয়ে কখনো চিন্তা করতে হবে না। তিনি আমাকেই দোষারোপ করবেন, আপনি ঘুমান। 3 দিন পর শপিং করতে বের হলে মার্কেটের সামনে সজীবের মতো কাউকে দেখে কথা শিওর না এটা সজীব, কারণ সজীবের সাথে একটা মেয়েকেও দেখা যায়। কথা শিওর হওয়ার জন্য আরও একটু সামনে যেতে থাকে সজীব আর একটা মেয়ে। মেয়েটার আপত্তিকর জায়গায় হাত রেখে সজীব মেয়েটাকে নিয়ে গাড়িতে উঠল। কথার বুক ফেটে কান্না আসছে, যাকে সে এতটা ভালোবাসলো, যার জন্য বাবাকে কষ্ট দিল, বিয়ের আগে বাচ্চার মা হয়ে গেল। মুহূর্তের মাঝে সজীবের স্বপ্নগুলো এলোমেলো হয়ে গেল। কথা সজীবের পিছন পিছন গাড়ি নিয়ে ফলো করলো। সজীব মেয়েটাকে নিয়ে তাদের বাসায় ঢুকলো। সজীবের পিছন পিছন কথাও ঢুকলো। কথা সজীবের রুমের সামনে দাঁড়িয়ে আছে। ভেতর থেকে আওয়াজ আসলো, বাবু, কবে বিয়ে করবে? বিয়ে তো তোমাকেই করব, কিন্তু তার আগে কথার সব সম্পত্তি দখল করে নেই, সব প্ল্যানিং সাকসেস হওয়ার পথে। সত্যি? কথার বাবার জন্য আমার অনেক লস হয়ে যায়, তাই বাবার কথা মতো কথাকে পটিয়ে নিয়েছি। সাথে বাবাকে তারা বাবার অপমান করার শাস্তি সবার সামনে দিয়েছি। সবাই জানে কথা একটা নষ্টা মেয়ে, বিয়ের আগে গর্ভবতী হয়েছে। এখন কথাকে বিয়ে করে তার সব সম্পত্তি নিজের নামে করে ডিভোর্স দিয়ে আমার জানেমানকে বিয়ে করব। সত্যি আমার বাবুটা অনেক কিউট, আসো আদর করি। কথা সজীবের জঘন্য কাহিনী শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এ কি তার ভালোবাসা, যাকে নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েছে? কথা দু চোখ বেয়ে পানি পড়ছে। বুকের ভেতর থেকে হৃৎপিণ্ডটা কেন মনে হয় কেড়ে নিচ্ছে। কথা আর থাকতে পারছে না বিশ্বাসঘাতকের বাড়িতে। বাম হাত দিয়ে চোখ মুছে দৌড়ে বের হতে গেল। বাসায় এসে দেখে রাস্তার কাপড় চোপড় ব্যাগে পড়ছে। হাতে একটা কাগজ দেখা গেল। কী হচ্ছে? কথা কিছুই বুঝতে পারছে না। এদিকে রাজের কথার হাতে কাগজটা ধরিয়ে দিয়ে বলল, এই নিন আপনার ডিভোর্স পেপার, আমি সাইন করে দিছি, আপনি করে দিলেই হবে। কথার সামনে ডিভোর্স পেপারটি পড়ে আছে, একটা সাইন দিলে মুক্তি পাবে সে। মুক্তিতে তো তার প্রয়োজন। এই মুক্তির জন্য কত অভিনয় করতে হয়েছে। টেবিলে থাকা কলমটা তুলে নিল। হাতটা কেমন জানি কাঁপছে, চোখের সামনে অজস্র স্মৃতি ভেসে উঠছে। শরীরটা থরথর করে কাঁপছে কথার। চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো হয়ে গিয়েছে জ্বরে। কারণ কথা যে সজীবকে ভালোবাসতো, সজীবকে ভালোবেসে নিজের দেহটাকে সর্পে দিয়েছিল, আর সেই সর্পে দেওয়ার ফসলটা তার গর্ভে বড় হচ্ছে। এদিকে রাজ হাতে ব্যাগ নিয়ে কথার সামনে দাঁড়ালো। মন চাচ্ছে রাজকে থেকে যেতে বলতে, কিন্তু সেটা তো কথা ছিল না। রাজের সাথে যা কন্ট্যাক্ট ছিল তা তো হবেই। রাজ কথার হাতে একটা চাবি ধরিয়ে দিয়ে যখনই রুমের দরজা অতিক্রম করবে, তখনই পিছন থেকে কিছু ধপ করে পড়ে যাওয়ার শব্দে পিছন ফিরে তাকালো। পিছন ফিরে তাকাতে দেখতে পেলাম কথা ফ্লোরে পড়ে আছে। মাথা ফেটে রক্ত গড়িয়ে পড়ছে। তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স ডেকে কথাকে হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার কথার রুম থেকে বের হয়ে আমাকে বলল, রোগী আপনার কী হয়? আমি অনিচ্ছার সাথেও বলে ফেললাম, কথা আমার স্ত্রী। ও আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করেন, গর্ভের সন্তানে কোথাও ক্ষতি হয়নি। ওনার গায়ে তো প্রচুর জ্বর, আপনি আগে খেয়াল করেনি? ডাক্তারকে বললাম, আমি বাসায় ছিলাম না। ও আচ্ছা, তবে শুনুন, 3 দিন হাসপাতালে থাকলে 3 দিন পর মোটামুটি সুস্থ হয়ে যাবে। কথার বেডে বসে আছি, কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল করিনি। হঠাৎ কারো ধাক্কা খেয়ে সজাগ পেয়ে দেখি কথার বুকে। আমাকে কথা বুকে দেখে কথা ধাক্কা দিয়ে উঠিয়ে বসে গালে ঠাস ঠাস করে চড় বসিয়ে দিল বলে, এই ছোট লোক, তুই হসপিটালের মাঝেও আমার সরলতার সুযোগ নিয়ে অসভ্যতামি করছিস? লজ্জা করে না? মেয়েদেরকে কীভাবে সম্মান করতে হয় জানিস না? আমি কিছু না বলে চোখের পানি ছেড়ে দিলাম। সত্যি তো মেয়েদের সম্মান করতে পারি না। আমার চোখ থেকে পড়া পানি দেখে কথা বলল, তুই অভিনয় করিস, অভিনয় অস্কার পাবি। এক থাপ্পড়ে যেভাবে কাচ্ছিস মনে হয় বোন মারা গেছে। কথাটা শুনে প্রচণ্ড রাগ হলো, তবু কিছু বলতে পারলাম না, কারণ ওনার টাকা দিয়ে আমার কলিজার টুকরো বোনটার চিকিৎসা হলো। রুম থেকে বের হয়ে গেলাম, আমার পিছন পিছন নার্স ঢুকলো। ম্যাডাম, এখন কেমন আছেন? নার্স, হ্যাঁ, অনেকটা বেটার ফিল করছি। আজকে কি আমি ছাড় পেতে পারি? অবশ্যই। আচ্ছা ম্যাডাম, আপনাকে কি একটা কথা বলতে পারি? হ্যাঁ, বলো। আপনি সত্যি অনেক ভাগ্যবতী একটা মেয়ে। আল্লাহ তাআলা আপনাকে নিজ হাতে একটা স্বামী দান করেছেন। জানেন, আপনি যে 3টা দিন হসপিটালে ছিলেন, একটা দিনও সে আপনার পাশ থেকে দূরে যায়নি। জানেন,
কাল যখন নামাজ পড়ে দোয়া করছে যখন পাশ থেকে সব শুনছি। ওনার প্রতিটি চাওয়ায় আপনি ছিলেন জানেন। কাল রাতে যখন আপনার বেডে বসে বসে আপনাকে দেখছে, আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসটা আপনার স্বামী আপনার মাঝে খুঁজে পাচ্ছে। আমি চলে যাওয়ার পর আবার 30 মিনিট পর আসি আপনাকে দেখতে, তখন দেখি আপনার স্বামী আপনার পাশে বসে বসে ঝিমোচ্ছে। বড্ড হাসি পাচ্ছিল। হঠাৎ আপনার বুকের উপর পড়ে গেল। দৃশ্যটা মনে হয় পূর্ণতা পাচ্ছিল না, কিন্তু খানিক পরেই আপনি আবার বাহুডোরে আপনার স্বামীকে আবদ্ধ করে নিলেন। দৃশ্যটা আমার দেখা সবচেয়ে সুন্দর। সত্যি আপনি বড়ই এক ভাগ্যবতী, এমন একজনকে পেয়েছেন যার মতো স্বামী পৃথিবীতে সকল মেয়ে চায়। জানেন আপু, আমি লাভ ম্যারেজ করেছি, ভালোবেসে বিয়ে করেছি। আমার স্বামী সারাদিন বাসায় বসে থেকে মাস শেষে বেতন নিয়ে নেয়। ভালোবাসি বলে কিছু বলতে পারি না। যাই হোক, দোয়া করবেন আমার জন্য। নার্সের মুখে এমন কথা শুনে চিৎকার দিয়ে কান্না করতে মন যাচ্ছে, বুকের ভিতরটা ফেটে যাচ্ছে। না, যেন কত অপমানটাই করেছে রাজের সাথে। সকালবেলা চড় মারাতে হাতের আঙুলে ছাপ বসে গিয়েছে রাজের গালে। হাতটা কেটে ফেলতে ইচ্ছে করছে। বড় ভুল করে ফেলেছি, কাজকে হীরা ভেবে আর হীরাকে কাজ ভেবে। কথা সজীবকে নয় রাজকে লাগবে। হসপিটাল থেকে বের হয়ে দৌড়ে বাসায় গিয়ে দেখি কথার বাবা বিদেশ থেকে এসেছে। রাজ রুমে এসে বের হয়ে বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলল, আঙ্কেল যদি কোনো সময় কষ্ট দিয়ে থাকি বা অপরাধ করে থাকি ছেলে মনে করে ক্ষমা করে দিবেন। না বাবা, বরং তোমার প্রতি যে অবিচার করছি সেই জন্য আমাকে ক্ষমা করে দিও। না আঙ্কেল, আপনি কেন ওসব বলছেন? আচ্ছা, এবার আসি তাহলে, বলে বাসা থেকে বের হয়ে যাচ্ছেন। কথা আমাকে ডাকতে কেউ থেমে গেল। কি মুখে ডাকবে আমায়? দেখলাম চোখে পানি টলমল করছে। না, এই ধনীদের জেলখানা আর নয়। বের হয়ে হসপিটালে চলে গেলাম। অধরার জন্য মনটা বেকুল হয়ে যাচ্ছে। বাবা, ও বাবা, রাজকে যেতে দিও না, ওকে ফিরাও বাবা, ও চলে যাচ্ছে। ও কি ফিরাবো? কাকে? যাকে গরিব বলে, ছোট লোক বলে কথায় কথায় থাপ্পড় দিয়েছিস, নাকি তোর কন্ট্রাক্ট করা বরকে? কথা বল, কাঁদছিস কেন? বাবা হিসেবে কোনো বাবাই চায় না তার মেয়ে কান্না করুক, কিন্তু তুই যে অপরাধ করছিস তোর কান্না করাই উত্তম। কতটা মহৎ হলে মানুষ অন্য একজনের ধর্ষণ সহ অবৈধ সন্তানকে স্বীকৃতি দেয় জানিস? তা জানবি কেমনে? জানিস গরিবদের অপমান করা, জানিস বিয়ের আগে নিজের শরীর পশুদের হাতে তুলে দেওয়া। ছি, লজ্জা করে না এখন ফেরাতে বলতে চাওয়া? জানিস রাজ কেন তোর অপমান সহ্য করে? কেন টাকাগুলো চেয়েছিল এতগুলো? তার বোনকে বাঁচাতে। আরে পৃথিবীর ভাইদের কাতারে শ্রেষ্ঠ ভাইয়ের তালিকায় রাজের নামটা স্বর্ণাক্ষরে লিখে থাকবে পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত। একটা ভাই তার বোনকে বাঁচাতে নিজের ভালোবাসাকে নিজের বুকে কবর দিয়েছে। তোর ভাগ্য ভালো, গত 7টা মাস তুই এক ছাদে নিচে এক মহৎ মানুষকে পেয়েছিলি। আরে স্বামী হিসেবে যে দায়িত্বগুলো পালন করতে হয় সে সব দায়িত্ব পালন করছে। তোর অসুস্থর সময় যে মানুষটা দুটো চোখের পাতায় এক করেনি, তাকে তুই শুধু কষ্টই দিয়েছিস। আমি বিদেশে থাকলেও তোর প্রতিটা কর্মকাণ্ডের খবর রেখেছি। বাবা, আমি তোমার পায়ে পড়ি, প্লিজ আর এসব বলো না, আমি আর শুনতে পাচ্ছি না। তুমি রাজকে এনে দাও বাবা, তোমার কথা রাজ শুনবে। আমি রাজকে ছাড়া বাঁচব না। সত্যি বাবা, আমার স্বামী ছাড়া আমি মরেই যাব। সারা জীবন ওর পায়ের নিচে থাকবো। তুমি এনে দাও বাবা। কথাটা বলে টেবিলে পড়ে থাকা ডিভোর্স পেপারটা ছিঁড়ে ফেললো কথার বাবা কি বলবে কিছু বুঝতে পারছে না, তাই কথাকে বলল, তুই রাজের কাছে গিয়ে তোর ভালোবাসা আদায় করে নে। কথা দারোয়ানকে জিজ্ঞাসা করে জানতে বলল রাজ হসপিটালে গেছে। কথা গাড়ি নিয়ে হসপিটালের দিকে গিয়ে যা দেখলো তা দেখে তার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। রাজের মাথাটা অধরার বুকে, অধরা রাজের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মনে হচ্ছে তারা দুজন দুজনের ভালোবাসার সাগরে হাবুডুবু খাচ্ছে। বুকের ভিতরটা চিনচিন করে উঠল কথার। পৃথিবীর মুহূর্তে অন্ধকার হয়ে যাচ্ছে। কেন এত কষ্ট হচ্ছে আজ তার? সে তো চেয়েছিল রাজের কাছ থেকে মুক্তি। আজ অধরার বুকে রাজকে দেখে কেন নিঃশ্বাস বন্ধ হয়েছে? চোখ দিয়ে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। দরজায় মূর্তির মতো দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে তাকিয়েছে কথা। হঠাৎ অধরা আমাকে বুক থেকে সরিয়ে দিল। আমি অধরার হঠাৎ এমন পরিবর্তন দেখে আকস্মিক হতভম্ব হলাম। মনে মনে ভাবলাম, অধরা মনে হয় আমার সাথে অভিমান করছে। তার অভিমান ভাঙানোর জন্য অধরার কপালে আলতো করে ভালোবাসার স্পর্শ এঁকে দিতে গেলাম। মুখটা যখনই অধরার কপালের কাছাকাছি তখনই গালে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল অধরা। থাপ্পড়টা এতই জোরে ছিল যে ঠোঁট কেটে রক্ত বের হয়ে লাগলো। ডান হাতখানা মুখের সাথে লাগিয়ে বাম হাতখানা দিয়ে চোখের পানি মুছতে লাগলাম। যাকে নিজের কলিজাতে আশ্রয় দিচ্ছে আর সেই মানুষটা আমার কলিজায় আঘাত করলো। অধরার থাপ্পড়টা আমার ঠোঁটে নয়, আমার কলিজাতে লেগেছিল। বুকের ভিতরটা হু হু করে কেঁদে উঠল। কি খুব কষ্ট হচ্ছে তাই না? তোকে দুটো থাপ্পড় দিছি, পারলে তোকে খুন করতাম। জানিস তোকে ভালোবেসে আমার জীবনে সবচেয়ে বড় ভুল করেছি।
তোর জন্য কলেজের কোনো একটা ছেলের সাথে কথা বলিনি তুই কষ্ট পাবি বলে, কিন্তু তুই আমার ভালোবাসাকে অপমান করে ধনীর দুলালি কথাকে বিয়ে করে নিলি। তুই কিভাবে ভাবলি তোকে ক্ষমা করে দেবো? তোকে ক্ষমা করলে যে সকল পবিত্র ভালোবাসাকে অপমান করে হবে? তোকে কেন বুকে নিয়েছে জানিস? জানিস না। বড্ড বেশি ভালোবাসি তাই। যখন জ্ঞান ফিরে তখনই তোকে দেখতে পাই। হয়তো তোকে বুকে না নিলেই মরেই যেতাম। বুকের ভিতরটা ভালোবাসার আগুনে পুরো ছারখার হয়ে যাচ্ছিল, তাই তোকে বুকে নিয়ে বুকটাকে শান্ত করলাম। কিন্তু পরক্ষণে মনে হলো এক প্রতারককে বুকে নিয়েছি নিরীহ ভালোবাসার গলা টিপে হত্যা করা কাউকে, যে আমার বান্ধবীর সাথে অশ্লীল কাজ করে বিয়ে করেছে। ছি, লজ্জা হচ্ছে তোকে বুকে নিয়েছিলাম। অধরা, প্লিজ বিশ্বাস করো, আমার হৃদয়ে শুধু তোমার নাম। আমার সারাটা হৃদয় জুড়ে তুমি আছো। প্লিজ আমার কথাটা শুনো, আমাকে তাড়িয়ে দিও না। চুপ, ছোট লোকের বাচ্চা, আর একটাও কথা না। তোকে যদি পারতাম এখনই আমি খুন করতাম। তুই আমার সামনে আসলে মরা মুখ দেখবি আমার। আমি তোকে ঘৃণা করি। তোর এই পাপি মুখটা দ্বিতীয়বার দেখার আগে যেন আমার মরণ হয়। তবুও ভালোবাসা নিয়ে কোনো প্রতারকের মুখ আমি দেখতে চাই না, যে কিনা নিজের ভালোবাসাকে টাকার লোভে ছেড়ে চলে যায়। আমি এ মাসে বাবার পছন্দ করা ছেলের কাছে বিয়ে বসবো। কাঁদতে কাঁদতে অধরা কথাগুলো একদমে বলে গেল। অধরার কথা শুনে চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে। যাকে এতটা ভালোবাসলাম সেও আজ ভুল বুঝলো। রুমের বাইরে থেকে কথা সব শুনছে। কথার খুব কষ্ট হচ্ছে। সে মনে স্থির করে নিল সব কিছু বলে দিবে। আমি রুম থেকে বের হতে কথাকে দেখে অবাক হলাম। ম্যাডাম, আপনি হসপিটালে? আমার স্বামীর কাছে। কে আপনার স্বামী? 3 বার কবুল বলে আল্লাহকে সাক্ষী রেখে যাকে বিয়ে করেছে সে আমার স্বামী। ম্যাডাম, ভুল করছেন। কবুল বললে তো কারো স্ত্রী হওয়া যায় না। আপনি তো নিজেই বলেছেন। সেটা ভুল বলেছি, আমাকে ক্ষমা করে দাও। তোমার পায়ে পড়ি সবার সামনে। হসপিটালের সবাই সার্কাস দেখার মতো তাকিয়ে আছে। এ কী করছেন? আপনার মান সম্মান ধুলোয় মিশে যাবে তো ম্যাডাম। উঠেন, গরিবদের কাছে ক্ষমা চাইতে হয় না। তারা সব কিছু দুঃস্বপ্ন ভেবে ভুলে যায়। ক্ষমা তো আপনাকে তখনই করে দিয়েছি যখন ক্ষমা চেয়েছেন। আমি জানি তুমি সত্যি অনেক মহান। জানো, তোমার আর অধরা সব কিছু শুনেছি। আমি চাই না অধরার ভুল ধারণা নিয়ে বেঁচে থাকুক। আমি অধরাকে সব বলে দেবো। ম্যাডাম, আমার কসম, ওকে কিছু বলবেন না। ও অন্যকে বিয়ে করে সুখী হতে চেয়েছে। এর চেয়ে আনন্দের কথা আমার কাছে কী হতে পারে? আমি না হয় কষ্টই পাই। কথাটা বলে হসপিটাল থেকে সরাসরি বাসায় চলে আসলাম। বাসায় গেট খুলতে পিছনে দেখি কথা ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে আছে। এরপর ঘটনায় আকস্মিক বিস্মিত হয়ে গেলাম। হঠাৎ আপনি ব্যাগপত্র নিয়ে গরিবের ঘরে? না, গরিবের ঘরে তো আমি আসিনি। আমি এসেছি আমার স্বামীর ঘরে। আমার স্বামীর পায়ের নিচে আমার ঠিকানা খুঁজে নিতে। ম্যাডাম, আজ তো মানুষ শুনতে পারলে পাবে। কেউ এসব শুনলে আপনার মান সম্মান কিছুই থাকবে না। শুনুক, তাতে কি? রাজ, বিশ্বাস করো, আমি তোমায় সত্যি ভালোবেসে ফেলেছি। আমাকে ক্ষমা করে দিও। তুমি যে ডিভোর্স দিয়েছো সেই ডিভোর্স লেটার আমি ছিঁড়ে ফেলেছি। আমার ডিভোর্স চাই না, আমার তোমাকে চাই। তুমি আমাকে তোমার বুকে জায়গা দাও। জানো, আমি ভালোবাসা কি বুঝতাম না। তোমার আবেশে ভালোবাসা কি বুঝতে শিখেছি। তোমাকে ছাড়া আমি সত্যি মরে যাব। তুমি হয় আমাকে গলা টিপে হত্যা করো, না বুকে টেনে নাও। সরি, ক্ষমা করবেন। এক বুকে দুজনকে কখনোই জায়গা দেওয়া যায় না। আমার বুকে সম্পূর্ণ জায়গা জুড়ে অধরা বিচরণ করে, আর সে আমার হৃদয়ে সারাটা জীবন থাকবে। অধরা তো তোমায় ভালোবাসে না, তাতে কি হয়েছে? আমি তো ভালোবাসি, তাতেই চলবে। রাজ, আমাকে তাড়িয়ে দিও না। আমি কোথায় যাব? তুমি যে আমার একমাত্র আশ্রয়স্থল। তোমার বাড়িটা যে আমার বাড়ি। কি বলছেন? 7 তলা ফ্ল্যাট রেখে কেন টিন শেড আপনার বাড়ি বলছেন? আর আপনি এতদিন যেখানে ছিলেন সেখানে থাকবে। প্লিজ রাজ, তুমি আমাকে তাড়িয়ে দিও না। তোমাকে একটু জড়িয়ে নিতে দিবে? বুকের ভেতরটা শূন্য শূন্য লাগছে ভীষণ। কথাটা বলে যখনই জড়িয়ে ধরতে আসবে ঠাস করে চড় বসিয়ে দিলাম। হঠাৎ হসপিটাল থেকে ফোন আসলো। ফোন রিসিভ করতে ওপাশ থেকে যা শুনলাম তা শুনে আমার চোখের দুফোঁটা জল গড়িয়ে পড়ছে। আমার বোনটা পুরোপুরি সুস্থ। এর চেয়ে খুশির সংবাদ আর কি হতে পারে? কথাকে অনুরোধ করে বললাম যে আমার বাসা থেকে চলে যায়। কথা কাঁদতে কাঁদতে বের হয়ে গেল। আমি রেডি হয়ে ঋত্যকে নিয়ে আসতে গেলাম। ডাক্তার কিছু নির্দেশনা দিয়ে ঋত্যকে রিলিজ করে দিল। ঋত্য আমাকে দেখে বলল, ভাইয়া ভাইয়া বলে জড়িয়ে নিল। বুকের ভেতরটা কেমন করে উঠলো। মা মরা বোনটা যে পৃথিবীতে বেঁচে থাকার একমাত্র অবলম্বন আমার। ঋত্যকে নিয়ে বাসায় ফিরলাম। ছোটোখাটো একটা চাকরি দেখে নিয়েছি 1 সপ্তাহের মাঝে। সারাদিন ব্যস্ততার মাঝে থাকলেও রাতে খুব মনে পড়ে অধরার কথা। মনে পড়ে, খুব কষ্ট হয়। অধরার মুখটা বারবার দু চোখে ভেসে ওঠে। যাকে এতটা ভালোবাসলাম সেই আমাকে বুঝলো না। পরের দিন অফিস থেকে ফেরার পথে অধরাকে দেখতে পেলাম। শপিং মলে একটা ছেলের সাথে শপিং করছে। দেখেই মনে হলো বিয়ের শপিং। অধরা বলে ডাকতে গিয়েও থেমে গেলাম। অধরা যদি আমাকে ছাড়া ভালোভাবে থাকুক। বাম হাতে শার্টের হাতা দিয়ে চোখটা মুছে নিলাম। কিন্তু হৃদয়ের রক্তক্ষরণ কীভাবে বন্ধ করব?
বাসায় এসে না খেয়ে শুয়ে পড়লাম। আমার এমন ব্যবহারে রিক্ত খানিকটা কষ্ট পেল। ও ভাইয়া, ওঠ, খাবি না? তোর কি হয়েছে ভাইয়া? শরীর খারাপ করেছে? না, তুই খেয়ে নে, এমনি খেতে মন চাচ্ছে না। ভাইয়া, তুই না খেলে কিন্তু আমি খাবো না। কেন আমাকে কষ্ট দিস জানিস না? তোর কষ্টতে আমি কষ্ট পাই। হা কর ভাইয়া। বোনের জোড়াজোড়িতে খেয়ে নিলাম। খাওয়া শেষ করে নামাজ পড়ে শুয়ে পড়লাম। অন্যদিকে আজকে রাজকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। রাজের বিয়ে, অনেক জল্পনা কল্পনা শেষে অধরার সাথে। কথা সহ্য করতে পারছে না এসব। বুকটা ফেটে যাচ্ছে। কথা যে রাজকে ভালোবেসে ফেলেছে। রাজের স্মৃতিগুলো বুকে কাটা হয়ে বিঁধতেছে। কাজী যখন কবুল বড়ায় তখন কথা দৌড়ে গিয়ে রাজের পায়ে ধরে কান্না করতে লাগে। প্লিজ আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ছেড়ে যেও না। তুমি না আমার স্বামী, আল্লাহ তাআলার পবিত্র কালামকে সাক্ষী রেখে বিয়ে করেছিলে আমায়। তুমি তোমার পায়ের নিচে আমাকে একটু জায়গা দাও প্লিজ, নয়তো আমাকে গলা টিপে মেরে ফেলো। কি করব? আমি তোমাকে ছাড়া যে বাঁচব না। আমাকে তোমার ভালোবাসা ভিক্ষে দাও। বিয়েবাড়ির সবাই কথার এমন ব্যবহারে অবাক হয়ে যায়, কিন্তু রাজ কথাকে চলে যেতে পারে। কথা চোখের সামনে রাজ আর অধরার বিয়েটা হয়েই গেল। কথার দম বন্ধ হয়ে আসছে। হঠাৎ কিসের শব্দে কথার ঘুম ভেঙে যায়। কথা রাজকে বলে একটা চিৎকার করে বিছানা থেকে উঠে গ্লাসে থাকা পানি নিয়ে গলাটা ভিজিয়ে নেয়। খুব কষ্ট হচ্ছে, রাজকে ছাড়া সে বাঁচতে পারবে না। বিছানা থেকে রাজের ছবিটা তুলে নিয়ে আবারও কাঁদতে লাগলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 2টো। এই সময় নাকি আল্লাহ তাআলা বান্দার ফরিয়াদ কবুল করেন। কথা বিছানা থেকে উঠে সুন্দর করে উজু করে নিল। উজু করে তাহাজ্জুদের নামাজ পড়ে 2 রেখাত সালাতুল হাজার নামাজ পড়ে আল্লাহর দরবারে দুখানা হাত তুলে বলতে লাগলো, হে পরম করুণাময় সারা জাহানের মালিক, আমি নিশিরাতের পথিক হয়ে তোমারই দরবারে দুখানা হাত তুলেছি। কোনোদিন কিছু চাইনি, আজ চাইব তোমার কাছে। তোমার কাছে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। ও আল্লাহ, ছোটোবেলায় মাকে তোমার কাছে নিয়েছিলে। তোমাকে বলিনি কেন মাকে নিলে, কোনো অভিযোগ করিনি তোমার কাছে। ও আল্লাহ, আজ ফকির হয়ে তোমার দরবারে আমি আমার স্বামীকে ভিক্ষে চাইছি। আমার স্বামীকে বুকে ফিরিয়ে দাও হে রহিম রহমান। জানি না কোন নামে ডাকলে তুমি সাড়া দিবে আমার ডাকে। আল্লাহ, একটা মায়ের নিকট তার সন্তান যদি কান্না করে দেয়, মা দিশেহারা হয়ে পাগল হয়ে যায়। আর তুমি তো দুনিয়ার মায়ের চেয়েও বান্দাকে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসো। আমার চোখের পানি কি তোমার রহমতের দরিয়া টান মারবে না? আমার মাঝরাতের কান্না কি তুমি শুনতে পারো না আল্লাহ? একজন মা ছাড়া মেয়ের আর্তনাদ কি তুমি শুনতে পারো না? হে পরওয়াল দেগার, আমার স্বামীকে কবুল করে নাও আমার জন্য। নিশ্চয় তুমি আমার দোয়া কবুল করেছ, আমিন। কথা মোনাজাত শেষ করে জায়নামাজে ঘুমিয়ে পড়লো। পরদিন সকাল সকাল আমি ঘুম থেকে উঠে দরজা খুলতে কথা দাঁড়িয়ে আছে। আরে ম্যাডাম, ছোটো লোকের বাড়িতে কোনো কারণ ছাড়া? আমার কথাগুলো শুনে কথা ফুপিয়ে কাঁদছে। আমি সব সহ্য করতে পারি, তবে কান্না সহ্য করতে পারি না। কী হলো ম্যাডাম? আমার কথায় কষ্ট পেলে ক্ষমা করবেন। কথাটা বলে যখনই পিছন দিকে ফিরবো তখনই পায়ে কারো স্পর্শ টের পেলাম। নিচের দিকে চেয়ে দেখে কথা পা দুটো জাপটে রয়েছে। ম্যাডাম, কী করছেন আপনি? প্লিজ এমন করবেন না, আপনি চলে যান। আমি আমার স্বামীর পায়ের নিচে থাকতে এসেছি, আমি তো যেতে আসিনি। আমাকে তোমার বাড়ির দাসী করে রেখে দাও। একবেলা খাবার দিও, তবুও আমাকে চলে যেতে বলো না। আমি না তোমায় সত্যি অনেক বেশি ভালোবাসি। আমার তো মা নেই, আমি ভালোবাসা কি বুঝিনি। তুমি আমাকে ছেড়ে যেও না। জানো, কাল রাতে যখন স্বপ্নে দেখেছি তোমার বিয়ে হয়ে যাচ্ছে, তখন মনে হচ্ছিল কলিজাটা কেউ ছিঁড়ে নিয়ে যাচ্ছে। আমি কখনো নামাজ পড়তাম না, এখন নামাজ পড়ে আল্লাহর কাছে তোমাকে চাই। তুমি যে আমার জীবন, আমাকে একটু তোমার বুকে নেবে? খুব কষ্ট হচ্ছে আমার, নিঃশ্বাসগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কথার মুখে এমন কথা শুনে নিজেরই খুব কষ্ট হচ্ছে। কথা তো আমার স্ত্রী, আল্লাহ তাআলার পবিত্র কালামকে সাক্ষী রেখে তাকে বিয়ে করেছি। না, আর কষ্ট দেওয়া ঠিক হবে না। কথার চোখের পানিতে পা দুটো ভিজে যাচ্ছে, আর থাকতে পারলাম না। কথাকে টান দিয়ে বুকে জড়িয়ে নিলাম। এই প্রথম কথার স্পর্শ পেলাম। শরীরটা কেমন যেন কেঁপে উঠল। কথা আরও শক্ত করে জড়িয়ে ধরে আছে আমায়। কথার চোখের পানিতে আমার শার্টটা ভিজে যাচ্ছে। কথাকে ছাড়িয়ে এই প্রথম কপালে আলতো করে ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। পেছন থেকে রিক্ত উঠল, এই বিয়ে আমি মানি না। আমাকে না জানিয়ে সব করে ফেলছো তোমরা। পরে রিক্তকে সব খুলে বললাম। হঠাৎ কথাদের বাসা থেকে ফোন আসলো, আঙ্কেল নাকি স্ট্রোক করছে। ফোনটা রেখে কথাকে নিয়ে গাড়িতে উঠে পড়লাম। কথা দ্রুত গাড়ি চালিয়ে যাচ্ছে, কিন্তু গাড়ির হাইওয়েতে উঠে ব্রেক ফেল করলো। কোনো উপায় না পেয়ে কথা গাড়ি নিয়ে ট্রাকের সাথে ধাক্কা লাগিয়ে দিল। তারপর আর কিছু মনে নেই। চোখ খুলতে দেখি হাসপাতালের বেডে শুয়ে আছে, সারা শরীর ব্যান্ডেজ করা, হাত পা ঠিকমতো নাড়তে পারছি না। ঋত্যকে পাশে আসতে বললাম। কথা কেমন আছে? ঋত্য কাঁদছে, কোনো কথা বলছে না। এই ঋত্য, বল কথার কী হয়েছে? ডাক্তার, এই ডাক্তার
কোথায় আপনারা? বলেন কথার কী হয়েছে? আমি কথাকে দেখব। ভাইয়া প্লিজ কান্না করো না, ভাবির কিছু হবে না, ডাক্তার সব মিথ্যে বলছে। ঋত্য আমাকে কথার কাছে নিয়ে যা। ঋত্য ডাক্তার বলে কথার কাছে আমাকে নিয়ে গেল। আমি কথার কাছে গিয়ে চমকে উঠলাম। এ কী অবস্থা হয়েছে ওর? খুব কষ্ট হচ্ছে ওকে, মুখ থেতলে গেছে, মনে হচ্ছে চাঁদের মুখে গ্রহণ লেগেছে। বুকের ভেতরটা কেমন কেমন যেন করছে, চোখ দিয়ে অজস্র অশ্রুকণা বের হয়ে গড়িয়ে পড়ছে। হুইল চেয়ার করে কথার কাছে গিয়ে বসলাম। কথার মাথায় আলতো করে হাত রাখতে কথা মিটমিট করে তারাদের মতো চোখ খুলল। কথার চোখ খোলার সাথে সাথে কথার চোখের পানি দেখতে পেলাম। রাজ, আমার না খুব কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল, বলছিলাম মরার আগে তোমায় দেখতে পারবো না। চুপ, এমন কথা বলো না। তুমি না বলেছিলে আমায় ছেড়ে কোথাও যাবে না? কোথাও যাব না। আমি মরে গেলেও আমার আত্মাটা তোমার সাথেই থাকবে। তোমাকে যে বড্ড ভালোবাসি, তোমার এই আবেশী আমি যে প্রকৃত ভালোবাসা বুঝতে শিখেছি। রাজ, তুমি আমায় একটু বুকে নিবে? খুব যেতে ইচ্ছে করছে তোমার বুকে। কথা মাথাটা বুকে জড়িয়ে নিলাম। কথা চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে। ওগো, তুমি আমায় ক্ষমা করে দিও। স্ত্রীর অধিকার তোমায় কখনো দেইনি, জানো? তোমাকে খুব করে আপন করতে ইচ্ছে করে। রাজ আমার কপালে একটা চুমু দিল। এই পাগলি, ক্ষমা কেন চাইছো? রাজ, আমার না খুব কষ্ট হচ্ছে। উপরে আল্লাহ তাআলার কাছে দেখা হলে তোমাকেই আমি চাইব। আমাকে শক্ত করে জড়িয়ে ধরবে? তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না আমার, খুব কষ্ট হচ্ছে। রাজ, আমি কিছু দেখতে পাচ্ছি না, আমার খুব কষ্ট হচ্ছে। আমার মনে হচ্ছে আমার শরীরের চামড়াগুলো কেউ ছাড়িয়ে নিচ্ছে। রাজ, আমি বাঁচতে চাই, তোমার সাথে বাঁচতে চাই। কথাটা বলে আর কোনো কথা বলছে না কথা। এ কথা কি হলো? কথা বলো, তোমার কিছুই হতে দিব না। কথা প্লিজ কথা বলো। ডাক্তার এসে কথাকে দেখে বলল, সরি, সে আর ফিরবে না। বুকটা ফেটে চিটচিট হয়ে গেল, মাথাটা ঝিমঝিম করছে। তারপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরে দেখি বাসায় শুয়ে আছি। ঋত্যকে কথার কথা জানতে চাইলাম। দূরে একটা কবর দেখিয়ে দিয়ে বলল, ভাইয়া ওই যে ওখানে। ভাবি অভিমান করে ঘুমিয়ে আছে। ঋত্যর মুখের কথাটা শুনে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আস্তে আস্তে কবরের দিকে এগিয়ে যাচ্ছি, পা দুটো চলছে না, বুকের ভিতরটা চিনচিন করে ব্যথা করছে। কবরের পাশে দিয়ে অনেকক্ষণ বসে কাঁদলাম। পাশ থেকে মনে হচ্ছে কেউ বলছে, কেন কাঁদছো এভাবে? আর কেঁদো না, তুমি কাঁদলে যে আমার খুব কষ্ট হয়। ঋত্য জোর করে কবরের পাশ থেকে বাসায় নিয়ে আসলো। কথার স্মৃতি নিয়ে বেঁচে আসি। দিনগুলো ভালোই কাটছিল। এত কিছুর মাঝেও অধরার কথা মনে পড়তো, কারণ অধরা ছিল আমার প্রথম ভালোবাসা। তাকে নিয়েই সাজিয়েছিলাম আমার পৃথিবী। এখন তার কাজল কালো হরিণের মতো মুখটা আমার স্মৃতিতে ভেসে ওঠে। দুপুরে শুয়ে শুয়ে ডায়েরি লিখছি, হঠাৎ কলিং বেল বেজে উঠল। ডায়েরি রেখে দরজা খুলেই থেকে দুহাত দূরে সরে আসলাম, কারণ অধরাকে এভাবে দেখতে পাবো ভাবতে পারিনি। কী হলো, ভেতরে আসতে বলবে না? হ্যাঁ আসেন, এই নেন আমার বিয়ের কার্ড। ছেলে প্রশাসনে বিসিএস নিয়ে এসেছি। অধরার মুখে অধরার বিয়ের কথাটা শুনে বুকের ভেতরটা আবার মোচড় দিয়ে উঠল। চোখের পানি লুকিয়ে মুচকে এসে বললাম, হ্যাঁ যাবো। অনেক খুশি হয়েছি, তোমার স্বামী সমাজে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি। তোমার মতো নয়, বাবা মা ছাড়া। আমার ভুল ছিল তোমার মতো একটা থার্ড ক্লাস ছেলেকে ভালোবাসা। অধরা দাঁতে দাঁত চেপে কথাগুলো বলল। কেননা অধরা যে রাজকে ভালোবাসে, তবে যে ছেলে তার পবিত্র ভালোবাসাকে উপেক্ষা করে টাকার লোভে অন্য মেয়েকে বিয়ে করে, সে আর যাই হোক তাকে ভালোবাসতে পারে না। অধরা জানে সে আর এখানে থাকতে পারবে না, তাড়াহুড়ো করে চলে গেল। এদিকে অধরার কথাগুলো কলিজায় এসে বিঁধল। চোখের পানি মুছতে মুছতে রুমে এসে পড়লাম। রুমে এসে ডায়েরিটা টেবিলে নেই, অনেক খুঁজতে পেলাম। ঋত্যকে বললে ঋত্য আরও রাগ দেখিয়ে বলল, তোমার পার্সোনাল জিনিস আমি কেন নিব? ঋত্য আমার অন্তরালে ডায়েরিটা নিয়ে ডায়েরির মাঝে সমস্ত লেখা পড়ে কেঁদে ফেলল। ভাইয়া আমাকে এত ভালোবাসে, আমার জন্য ভাইয়া নিজের ভালোবাসাকে কুরবানি দেয়। ঋত্য আর দেরি না করে পরের দিনে অধরাদের বাড়িতে যায়। আজ অধরা খুব সুন্দর করে সেজেছে, সবাই অধরার মুখে হলুদ লাগাচ্ছে। হলুদ অনুষ্ঠান শেষে ঋত্য অধরাকে বলল, আপু তোমার সাথে আমার কিছু কথা আছে। অধরা ঋত্যকে তার রুমে নিয়ে বলল, কি বলবে বলো। আপু প্লিজ তুমি এ বিয়ে করো না। কেন এ বিয়ে করবো না? আপু তুমি এ বিয়ে করলে আমার ভাইয়া বাঁচবে না। মানে কি বলছো? তোমার ভাই কেন মরবে, যে কিনা তার ভালোবাসার মানুষকে ভুলে অন্য মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে বিয়ে করে? আপনি আর একটা বাজে কথা বলবেন না আমার ভাইয়ের সম্পর্কে। ঠাস করে ঋত্যর গালে চর বসিয়ে দিল অধরা। এখন তুমি বাসা থেকে বেরিয়ে যাও। চরিত্রহীন ভাই নিয়ে বড় বড় কথা বলতেছে, লজ্জা করে না? ছোটলোক সবসময় ছোটলোক থাকে। মা বাবা পরিচয়হীন ছেলে যে কেমন তা জানাই আছে। চুপ করেন মিস অধরা, আর একটাও কথা নাই। এই আপনার ভালোবাসা, এইটাই আপনার বিশ্বাস? সেই লজ্জা করে না ভালোবাসার মানুষকে চরিত্রহীন বলতে? আর আমার ভাইয়া খারাপ আমি জানি, তবুও আমি বলবো আমার ভাইয়া দুনিয়ার সকল
ভাইদের সেরা, কারণ সে নিজের বোনকে বাঁচাতে নিজের ভালোবাসা নিজের বুকে দাফন করে দেয়। আমি এজন্য আমার ভাইকে নিয়ে গর্ববোধ করি। যে ভাই হাসি মুখে অন্য একটা ছেলের অবৈধ সন্তানকে নিজের সন্তান পরিচয় দেয়, আমি সে ভাইয়ের বোন যে ভাই বোনের জীবন বাঁচাতে কুকুরের মতো হামাগুড়ি দিয়ে টাকা নেয়। আপনার ভাগ্য ভালো, আপনার বাবা মা হয়তো কোনো ভালো কাজ করেছিল, যার জন্য আমার ভাইয়ের মতো মানুষ আপনাকে ভালোবেসেছে। আপনি যাকে চরিত্রহীন বলছেন, সেই লোকটা আপনার বান্ধবীকে বিয়ে করে তার বাবার সম্মান রক্ষা করে, কারণ তার গর্ভে যে সন্তান ছিল সেটা ভাইয়ের না, ছিল রাফির। আর আপনি তো ফেরেস্তার মতো ভাইকে চরিত্রহীন বলছেন। যে মানুষটা হসপিটালের ফ্লোরে আপনার জন্য শুয়ে শুয়ে রাত কাটিয়েছেন তাকে চরিত্রহীন বলছেন। যে মানুষটা আপনার ছবি বুকে নিয়ে কাঁদতো, আজ বললেন বা মা বাবার পরিচয়হীন ছেলে। ছি, এতটা নিচু আপনার মন মানসিকতা। আমি চাই না আপনার মিথ্যে ভালোবাসা নিয়ে আমার ভাইয়ের জীবনে আসেন। আমি ভুল করেছি আপনার কাছে এসে, তবে কথাগুলো বলার ছিল বলে গেলাম। ঋত্য চলে গেল। অধরা ফ্লোরে বসে পড়ল। তার বুক ফেটে কান্না আসছে। তার ভালোবাসার মানুষকে এতটা কষ্ট দিল। কাঁদতে কাঁদতে কখন যে সকাল হয়ে গেল খেয়াল করিনি। আজকে অধরার বিয়ে। বিয়ে বাড়ি সুন্দর করে সাজানো হয়েছে। বিয়ের পিঁড়িতে বসে আছে। কিছুক্ষণ পর বর আসলো। কাজী যখন কবুল বলতে, তখনই অধরা দৌড়ে তার বাবার পায়ে ধরে বলল, বাবা, আমি রাজকে ছাড়া বাঁচব না। অধরার এমন আচরণে বাড়ির সবাই বিস্মিত হয়ে গেল। অধরা বিয়ে করতে আসা ছেলেটাকে সব খুলে বলল। বিয়ে বাড়ির সবাই তাদের ভালোবাসার কথা শুনে চোখের অশ্রু ছেড়ে দেন। অধরার বাবা নিজে গিয়ে অধরা আমার বাসার সামনে দিয়ে আসেন। রাত 9টায় বিছানায় শুয়ে কাঁদছি। হঠাৎ কারো কলিং বেলের শব্দে দরজা খুলে। দরজা খুলতে দেখে অধরা পায়ে এসে পড়েছে। শত কষ্ট বুকে চেপে বললাম, কাজটা ঠিক করোনি। এছাড়া আমি তোমাকে ভালোবাসি না, বের হয়ে যাও। আর যদি কখনো তুমি আমার মুখ দেখো তাহলে আবার মরা মুখ দেখবে। কথাটা বলে ঘরের দরজাটা লাগিয়ে দিলাম। তুমিও শুনে নাও, আমি বিয়ের আসর থেকে উঠে আসছি। এখন যদি যাই আমার লাজ যাবে। আমি তোমার মরা মুখ কখনো দেখতে পারবো না, তাই তোমাকে আর কোনোদিনও দেখব না। বাইরে চিল্লিয়ে কথাগুলো বলল। রাত 11টায় জানলা খুলে দেখলাম এখনও দাঁড়িয়ে আছে। আমার আর ঘুম আসছে না। বেলকনিতে দাঁড়িয়ে আছি। এদিকে আকাশে ঘন কালো অন্ধকার করে বৃষ্টি নামলো। বৈশাখ মাস, বৃষ্টির সাথে ঝড়। মনে মনে ভাবলাম, যাক বাবা, ঝড় হচ্ছে, তুফান এসে ভালো হয়েছে, অধরা বাড়ি ফিরে যাবে। জানলাটা ঝোড়ো হওয়ায় খুলে গেল। জানলা লাগাতে গিয়ে দেখি অধরা মাটিতে পড়ে আছে। বুকের ভিতরটা ছ্যাদ করে উঠল। দরজাটা খুলে এক দৌড়ে অধরাকে বুকে টেনে নিলাম। অধরা তার চোখ বেঁধে রেখেছে। এই এমন পাগলামি করছে কেন? কি করব, ভালোবাসি যে তোমায়। চোখ বেঁধে রেখেছে কেন? তুমি না বলেছ তোমাকে দেখলে তোমার মরা মুখ দেখব, তাই চোখ বেঁধে রেখেছি। চোখ খুলো আর আমাকে বুকে নাও। অধরা আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। বুকটা কারো উষ্ণ অলিঙ্গনে শীতল হয়ে উঠল। সমাপ্ত। গল্পটার নাম অন্তঃসত্ত্বা মেয়েকে বিয়ে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।